গতিতে এগুচ্ছে শীতলক্ষ্যা নদীর তীর রক্ষা প্রকল্প। জমি দখলমুক্ত না করেই বসছে পিলার, পাল্লা দিয়ে গড়ে উঠছে অবৈধ স্থাপনাও, খতিয়ে দেখবে মন্ত্রণালয়। রোহিঙ্গা স্থানান্তর শুরু হয়, বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্য ভাষাঞ্চরে 5 তারকা মানের ভবন নির্মাণের উদ্যোগ। থাকছে সব সুযোগ সুবিধা, কাজ শুরু চলতি বছরেই। এবং বাইডেন প্রশাসনের প্রথম বাংলাদেশি হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাইন সিদ্দিক। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটন ডিসিতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। ভোরের সময় সঙ্গে আছি আমি এশা হোসেন। নদীর তীর রক্ষার কাজে ঢাকা প্রান্তে যেখানে 3000-এর মধ্যে 1700 পিলারই দৃশ্যমান, সেখানে নারায়ণগঞ্জে 2500-এর মধ্যে পিলার বসেছে মাত্র 400। যা বসেছে তার বেশিরভাগ জায়গা এখনও দখলমুক্ত হয়নি, কোথাও নতুন করে চলছে দখল। এতে সামগ্রিকভাবে নৌ মন্ত্রণালয়ের নদী উদ্ধারের সফলতা ম্লান হতে বসেছে। তবে মন্ত্রী বলছেন, দখলদারদের উচ্ছেদ করে যে কোনো মূল্যে নদীর জায়গা নদীকে ফিরিয়ে দেয়া হবে। নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। লাখ টাকা খরচ করে সীমানা পিলার বসেছে ঠিকই, তবে ভিতরে রয়ে গেছে নদী দখল করে গড়া স্থায়ী কাঠামো। কোথাও আবার স্থায়ী সীমানা পিলারের মধ্যেই চলছে নতুন করে ভবন নির্মাণের কাজ। নদী উদ্ধারে বিএডব্লিউটি এর কর্মযজ্ঞের মধ্যেই এমন চিত্র নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা তীরের বিভিন্ন জায়গায়। সীমানা পিলারের যখন এই অবস্থা, তখন খোদ নারায়ণগঞ্জ বিএডব্লিউটি ভবনের উল্টো পাশেই সীমানা পিলারের মধ্যে নির্মাণ করা হয়েছে বিশাল এই যুবরাজ সুপার মার্কেটটি। উচ্ছেদে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করছে না নদীবন্দর কর্তৃপক্ষ। বিএডব্লিউটি সাইনবোর্ড লাগিয়েছে, তারা মনে করেছিল এটা তাদের সম্পত্তি, এবং আমরা আদালতের শরণাপন্ন হয়েছি, সেইটাতে নিষেধাজ্ঞা দিয়েছে। এখানে আইনগত কিছু প্রক্রিয়া, সেগুলো আমরা নিষ্পন্ন করেছি। দ্রুতই এই অবৈধ স্থাপনাটি আমরা নিশ্চিহ্ন করে দেব। গেল 2 বছর যেখানে ঢাকা প্রান্তের নদীর অবৈধ স্থাপনা ব্যাপকভাবে উচ্ছেদ করা হয়েছে, সেখানে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পাড়ে এসে দেখা যায় স্থায়ী সীমানা পিলারের মধ্যেই করা হচ্ছে এমন শত শত সরকারি স্থাপনা। এমনকি এসব স্থাপনার পাশে 92 বিঘা দীর্ঘ সোহাগপুর টেক্সটাইলে এখন পর্যন্ত একটিও সীমানা পিলার বসাতে পারেনি নারায়ণগঞ্জ বন্দর কর্তৃপক্ষ। সীমানা পিলার বসালে তো অবশ্যই একটু সমস্যা হবে, কিন্তু তারপরেও আমরা কিন্তু বলি নাই যে এটা করা যাবে না। সরজমিনে দেখা যায় তার পাশে জেলা প্রশাসন নিজেই বন্দর উপজেলার লক্ষণখোলায় নদীর সীমানার মধ্যে 28টি ঘর নির্মাণ করছে। সীমানা পিলার ওইখানে দেওয়া হয়েছে, ওখানে দেওয়া হয়েছে, ওইখানে দেওয়া হয়েছে। সেই হিসাবে কি এটা? সেই হিসাবে তো নদীর জায়গায় এটা। ঘরগুলো এই শীতলক্ষ্যা নদীর উপরে হতেছে, সরকারি জমিতে এখান থেকে উদ্ধার করেছে। বিএডব্লিউটি এর প্রধান স্বীকার করলেন, ঢাকা ও টঙ্গীতে 30% কাজ সম্পন্ন হলেও নারায়ণগঞ্জে হয়েছে মাত্র 5 ভাগ। নারায়ণগঞ্জ নদী বন্দরে আমরা কিছুটা পিছিয়ে আছি, কারণ আমরা প্রথমে ঢাকা এবং টঙ্গী প্রান্তে কাজ করে আমরা এরপরে নারায়ণগঞ্জ প্রান্তে গেছি। নারায়ণগঞ্জ প্রান্তে আমরা শুরু করেছি এই বছর। এখনই তারা যদি বাধা পেয়ে ভয় পান তাহলে তো হবে না। কাজের ধীরগতি কেন তা খতিয়ে দেখা হবে জানিয়ে নৌ প্রতিমন্ত্রী বলছেন, নদীর জায়গায় সরকারি বেসরকারি কোনো অবৈধ স্থাপনাই রাখা হবে না। তীরভূমি দখল করে ঘর নির্মাণ করে দিতে হবে, এই ধরনের কোনো নির্দেশনা সরকারের নেই। যদি সেটা করে থাকে কেউ, অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ সেটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। 2022-এর জুনে নদী তীর রক্ষার কাজ শেষ হবার কথা থাকলেও নারায়ণগঞ্জে তা সম্ভব হবে কিনা সেটাই দেখার বিষয়। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচনী সহিংসতায় 2 নিহতের পর পৌর এলাকায় বিরাজ করছে থমথমে অবস্থা। নির্বাচনকে কেন্দ্র করে 2 কাউন্সিলর প্রার্থীর মধ্যে সংঘর্ষে নিহত হওয়ার এমন ঘটনায় দলীয় কোন্দলকেই দায়ী করছেন কেউ কেউ। তবে জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আব্দুল হাই দলীয় কোন্দলের বিষয়টি অস্বীকার করেন। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। পদপদবি না থাকলেও শওকত আলী এবং আলমগীর খান বাবু দুজনেই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত। পারিবারিকভাবেও তারা আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। শৈলকুপা পৌরসভা নির্বাচনে 8 নম্বর ওয়ার্ডে দুজনই প্রার্থী হন। বুধবার রাতে নির্বাচনী পরিচালনার সময় নির্বাচনী সহিংসতায় নিহত কাউন্সিলর প্রার্থী শওকত আলীর ভাই লিয়াকত আলী বল্টুও ইউনিয়ন আওয়ামী লীগের শীর্ষ একজন নেতা। একই ঘটনা প্রবাহে 5 ঘন্টার ব্যবধানে আলমগীর খান বাবুর লাশ কুমারনদ থেকে
উদ্ধার হওয়ার পর অনেকে দলীয় কোন্দলের বহিঃপ্রকাশ বলে মনে করছেন। সহিংসতায় একজন নিহত এবং অপরজনের লাশ কুমারনদ থেকে উদ্ধার হওয়ার ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন স্থানীয় রাজনীতির সাথে সম্পৃক্তরা। এই পার্টির ভিতরে অনেক অনুপ্রবেশকারী আছে, সেই অনুপ্রবেশকারীদের প্ররোচনা এবং এই নির্বাচনে প্রভাব বিস্তার, এই সকল কারণেই এই হত্যাকাণ্ড। ঝিনাইদহ জেলা এবং থানার প্রত্যন্ত অঞ্চলের রাজনীতি ঐক্যবদ্ধ এবং ওনারাও এটা নিয়ে খুব ভাবছেন এবং এটা সাংগঠনিকভাবে ব্যবস্থা নেবেন এবং আমি আশা করি যে এটাতে কোনো আগামী দিনের নির্বাচন এবং সংগঠন কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বর্ষিয়ান স্থানীয় আওয়ামী লীগ নেতা শৈলকুপাই অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় দলের ওপর নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা ব্যক্ত করেছেন। ওয়ার্ড কাউন্সিলররা নির্বাচনে জয়যুক্ত হওয়ার জন্য আমার মনে হয় এদের ভিতরে অনুপ্রবেশকারী ঢুকেছে, তা না হলে এরকম ঘটনা ঘটতো না। দুটো পরিবারই ক্ষতি হয়ে গেল অত্যন্ত, এবং আওয়ামী লীগের পরিবারের ক্ষতি হয়ে গেল। অন্যদিকে ঝিনাইদহ 1 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই অবশ্য দলীয় কোন্দলের বিষয়টি অস্বীকার করেন। ব্যবস্থা নেওয়ার দরকার দলীয়ভাবে, সেটা আমরা নিয়েছি। এখন তিনি আর আমাদের কোনো ক্যান্ডিডেট নেন না, আমাদের দলের বিদ্রোহী ক্যান্ডিডেট না আমাদের দলের কোনো ক্যান্ডিডেট, তিনি তার মতো স্বতন্ত্র ক্যান্ডিডেট। আমাদের দলে একটাই ক্যান্ডিডেট, সেটা হচ্ছে যিনি নৌকা পেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাকে নৌকা দিয়েছেন, আশরাফুল আজম, তিনিই আমাদের ক্যান্ডিডেট। ঝিনাইদহ জেলার 6টি উপজেলার 5টিতে আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি থাকলেও শুধুমাত্র শৈলকুপা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি রয়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, ঝিনাইদহ। প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নই সরকারের লক্ষ্য উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অতীতে আওয়ামী লীগের উন্নয়ন কর্মসূচিগুলো বন্ধ করেছিল বিএনপি। গতকাল সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের সামাজিক নিরাপত্তা ভাতা বিতরণের ডিজিটাল কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে সরকার প্রধান এই কথা বলেন। তিনি আরও বলেন, ডিজিটাল পদ্ধতি চালু হওয়ায় ভাতার টাকা বণ্টনে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে। 17 কোটি মানুষের দেশে এখনও সচ্ছলতার ছোঁয়া লাগেনি সবার ভাগ্যে। সহায় সম্বল না থাকায় মাথা গোঁজার ঠাঁই জোটে না যাদের, এমন সংখ্যাও কম নয়। তৃণমূলে থাকা সমাজের অনগ্রসর মানুষেরাও এখন ডিজিটাল সেবার আওতায় নিজেদের আলোকিত করছেন। বৃহস্পতিবার সকালে রাজধানীর বিআইসিসি সম্মেলন কেন্দ্রে এক আয়োজনের মাধ্যমে দেয়া হয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির টাকা। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে যুক্ত হয়ে এসব টাকা মোবাইল আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি উপকারভোগীদের কাছে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে অনগ্রসর জনগোষ্ঠীর আর্থিক সক্ষমতা নিশ্চিত করতে সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন শেখ হাসিনা। প্রত্যেকের প্রতি রাষ্ট্রের যে একটা কর্তব্য আছে, সেটাই আমরা করতে চাই। দুর্ভাগ্য যে আমরা প্রথম এটা শুরু করি, পরবর্তীতে বিএনপি ক্ষমতা এসে এটা অনেকটা কিছু কাজ বন্ধ করে দেয়। কমিউনিটি ক্লিনিক করে দিয়েছিলাম, যেখানে ঘরের কাছে বসে চিকিৎসা সেবা পাবে মানুষ, বিনা পয়সা আমরা ওষুধ দেওয়া শুরু করি। বিএনপি সেটা বন্ধ করে দেয়। দেশের কোনো মানুষ যাতে অধিকারহীনতায় না ভোগে তা নিশ্চিত করতে কাজ চলছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা এসেছে টাকা বণ্টনে। আমরা যে সমস্ত ভাতাগুলি দিচ্ছি, এটার জন্য যথাযথ সঠিকভাবে যে মানুষটাকে আমরা দেবো তার হাতে পৌঁছায়, মাঝে যেন আর কেউ না থাকে। তাদের অর্থটা তাদের হাতে যাবে, তারাই পাবেন এবং তাদের যেভাবে খুশি সেভাবে তারা ব্যবহার করবেন। পরে এই কর্মসূচির আওতায় চাঁদপুর, পিরোজপুর, লালমনিরহাট ও নেত্রকোনার সুবিধাভোগী প্রান্তিক মানুষের সঙ্গে মতবিনিময় করেন সরকার প্রধান। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। 1 বছর পর জামায়াতে ইসলামীকে নিয়ে আলোচনা সভায় অংশ নিল বিএনপি। ইসলামী দলগুলোকে সঙ্গে নিয়ে সরকার পতনে আন্দোলনের মাঠে নামতে তৎপর হতে চায় দলটি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় 20 দলীয় জোটের নেতাদের আন্দোলনের জন্য প্রস্তুতি নিতে বলেন জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান। জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন ও সমাবেশ থেকে সরকার পতনের আন্দোলনের ঘোষণার একদিন পরেই জামাতি ইসলামী সহ 20 দলীয় জোটের শরিক দলকে নিয়ে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিল বিএনপি। 20 দলীয় জোটের শরিক নেতা নূর হোসাইন কাসেমি ও AHM কামরুজ্জামান খানের স্মরণ সভার আয়োজন করা হয় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। স্মরণ সভায় 20 দলের শরিক ইসলামী দলগুলোকে বেশ সোচ্চার দেখা যায়। ওই স্মরণ সভায় অংশ নেয় জামাতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারও। আলোচনায় বিএনপিকে সরকার পতনের এক দফা ভিত্তিক আন্দোলনের পরামর্শ দেন জোটের শরিক ইসলামী দলগুলো। অন্যান্য শরিক দলগুলো বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। এ সময় মাঠের রাজনীতিতে সক্রিয়তার প্রশ্নে ইসলামী দলগুলোর তোপের মুখে পড়তে হয় জোটের শীর্ষ দল বিএনপিকে। সমালোচনাটা করি
নিজেদের ভুল ত্রুটিগুলো তুলে ধরি এবং বিদ্যমান পরিস্থিতি এবং পরিবেশে কেমনি আগানো যায় সেটা নিয়ে একটা আলোচনার পরিবেশ সৃষ্টি করি। জোটের নেতাদের কাউকে অভিযোগ না করে একে অপরকে পরামর্শ দিয়ে নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান বিএনপি নেতা নজরুল ইসলাম খান। এ সময় তিনি আত্মপক্ষ সমর্থন করে রাজপথে না থাকার জন্য সময় ও প্রেক্ষাপটকে দায়ী করেন। আমরাই তো ২০ দল, কিন্তু আমরা আমাদেরকে অভিযুক্ত করার ব্যাপার না, আমরা পরস্পরকে সহযোগিতা করব। মানসিক প্রস্তুতি নিন, জনগণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব আমাদের উপর। সে আন্দোলনের মুখে তাদেরই পতন হবে। এর আগে ২০ দলীয় জোটের নেতারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২০২০ সালের ফেব্রুয়ারির প্রথম দিকে আলোচনা সভার আয়োজন করেন। এমআর আমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার টিকা প্রয়োগে ৪২,০০০ কর্মী ৭,০০০ টিম প্রস্তুত বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রতি জেলায় ৭ লাখ ডোজের বেশি ভ্যাকসিন রাখার ব্যবস্থা করা হবে। এছাড়া বিভিন্ন উৎস থেকে মোট ১১ কোটি ডোজ টিকা পাওয়ার বিষয়টিও নিশ্চিত করেন মন্ত্রী। ভারতের সিরাম ইনস্টিটিউট ও বাংলাদেশের বেক্সিমকোর চুক্তি অনুযায়ী চলতি মাসের শেষ সপ্তাহেই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ। টিকা প্রয়োগের পদ্ধতি কি হবে, কারা পাবেন অগ্রাধিকার, এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে বসে বৈঠক শেষে ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, টিকা প্রয়োগ ও বিতরণের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি। এজন্য কমিটিকে একটি খসড়া প্রস্তাবনা দেয়া হবে। তবে ভ্যাকসিন প্রয়োগে ৭,০০০ টিম প্রস্তুত করা হয়েছে। প্রতি জেলায় ৭ লাখ ডোজ টিকা থাকবে। প্রতিটি জেলায় স্টোরিং ফ্যাসিলিটি রয়েছে। এক একটা জেলায় আমরা ৭ লক্ষেরও অধিক ভ্যাকসিন ডোজ আমরা রাখতে পারবো এবং উপজেলায় প্রায় ২ লক্ষেরও অধিক ডোজ আমরা ভ্যাকসিন রাখতে পারবো। দেওয়ার জন্যে ৭,০০০-এরও অধিক টিম তৈরি করা হয়েছে। প্রত্যেকটি টিমে ৬ জন করে থাকবেন। এদিকে ডাক্তার, নার্স সহ কোভিড মোকাবিলায় সম্মুখ যোদ্ধাদের পাশাপাশি ভ্যাকসিন পাওয়ার ক্ষেত্রে ৫৫-এর বেশি বয়সীরা অগ্রাধিকার পাবেন। ভ্যাকসিনে যারা ফ্রন্টলাইন ওয়ার্কার আছে, অর্থাৎ ডাক্তার, নার্স, বিশেষ করে টেকনোলজিস্ট, সাংবাদিক এবং সেনাবাহিনীর লোকেরা, পুলিশ বাহিনী আছেন, ট্রান্সপোর্ট ওয়ার্কার যারা আছেন, অর্থাৎ যারা কাজ করেন প্রথম সারিতে এবং ৫৫ থেকে ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা পর্যায়ক্রমে এই ভ্যাকসিনটি দেওয়ার চিন্তা ভাবনা করছি। বিভিন্ন উৎস থেকে মোট ১১ কোটি ডোজ টিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে বলেও জানালেন স্বাস্থ্যমন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নোয়াখালীর বসুরহাট পৌরসভার আওয়ামী লীগের মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা এবার অভিযোগ করলেন, নির্বাচনে তাকে হারাতে দেশে বিদেশে ষড়যন্ত্র চলছে। বৃহস্পতিবার সকালে বসুরহাট বাজারের রূপালী চত্বরে নির্বাচনী সভায় একথা বলেন তিনি। এ সময় নির্বাচনের দায়িত্বে থাকা সবাইকে সচেতন থাকারও আহ্বান জানান তিনি। নির্বাচনী ষড়যন্ত্র আমাদের বিভিন্ন যদি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ না হয়, যদি কোন প্রার্থী কোন কর্মীকে রাস্তায় বাধা দেওয়া হয়, যদি কোন মায়ের মুখ খালি করা হয়, যদি কোন কর্মীর রক্তে রঞ্জিত হয়, কোন কর্মী রক্তাক্ত হয়, কারো বাড়িঘর পোড়ানো হয়, কারো চেইন পোড়ানো হয়, এটা দায়িত্ব নোয়াখালী ডিসিএসপি এবং নির্বাচন অফিসারকে নিতে হবে। ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাহজাহান খান। গতকাল দুপুরে মাদারীপুর শহরে একটি হাসপাতালের উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি দলকে নিয়ে করা বক্তব্য প্রত্যাহার করারও আহ্বান জানান। দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, নষ্ট হয়, সব কথাই যে তার সব অভিযোগই যে সত্য এটাও আমি মনে করি না। কারণ অভিযোগ অনেক ধরনের হতেই পারে, যেগুলো হয়তো সত্য নাও হতে পারে। সেই জন্য আমি মনে করি তার এরা প্রত্যাহার করে এটা নিয়ে দলীয় ফোরামে কথা বলা ভালো। এতিমের টাকা আত্মসাৎ করা দলের মহাসচিবের মুখে ভ্যাকসিনের টাকা মেরে খাওয়ার অভিযোগ শোভা পায় না বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকামা মোজাম্মেল হক। গতকাল গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে একথা বলেন তিনি। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, যুব ও ক্রীড়ামন্ত্রী মোহাম্মদ জাহিদ রাসেল, গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খাগড়াছড়ি পৌরসভায় মক ভোটিং অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় দফার পৌরসভা নির্বাচনে খাগড়াছড়িতেও ভোট হবে ইভিএমে, আর তাই পূর্ব প্রস্তুতি হিসাবে পৌর এলাকার 18টি কেন্দ্রে অনুশীলনমূলক ভোট দেন ভোটাররা। এ সময় জাতীয় পরিচয়পত্র দেখিয়ে ইভিএম মেশিনে আঙ্গুলের ছাপ দিয়ে নিয়ম মেনে ভোট দেন তারা। মূলত নতুন পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা দিতেই এ আয়োজন বলে জানান আয়োজকরা। খাগড়াছড়ি পৌরসভার ভোটারের সংখ্যা 37,087 জন। রোহিঙ্গা স্থানান্তর প্রক্রিয়া শুরু হয় এবার বহুল আলোচিত ভাষাঞ্চরে বিদেশি এনজিও এবং সংস্থাগুলোর জন্য 5 তারকা মানের স্থাপনা তৈরি করতে যাচ্ছে সরকার। নৌবাহিনীর তত্ত্বাবধানে নির্মাণ হওয়া বিশেষায়িত 4টি ভবনে থাকবে আন্তর্জাতিক মানের টেনিস ও বাস্কেটবল কোর্ট, সুইমিং পুল এবং জিমনেশিয়াম সহ বেশ কিছু সুযোগ সুবিধা। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দুদফায় যাওয়া প্রায় 4000 রোহিঙ্গার বসবাস এখন এই ভাষাঞ্চলে। রোহিঙ্গাদের জন্য সব ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়েছে এখানে। তবে এ স্থানান্তর প্রক্রিয়ায় এখনো যুক্ত হয়নি বিদেশি সংস্থাগুলো। নানা সত্ত্বের বেড়াজালে রোহিঙ্গাদের স্থানান্তর আটকে রাখার চেষ্টায় রয়েছে তারা। মূলত কক্সবাজারের মতো নিজেদের সুযোগ সুবিধা মিলবে না বলে সংস্থাগুলো এই পথ ধরেছে বলে মনে করছেন এই গবেষক। ছোট্ট একটা জায়গার ভিতরে সম্ভবত আমাদেরকে সীমাবদ্ধ থাকতে হবে, এই কারণে তাদের ভিতরে একজন অনাস্থা এবং পাশাপাশি তো একটা আছে যে প্রাকৃতিক দুর্যোগ যদি হয় বাংলাদেশ তাহলে কেমন হবে। এই জিনিসগুলো সম্পর্কে বাংলাদেশ সরকারের যারা সংশ্লিষ্ট তাদেরকে বোঝাতে হবে যে এখানে পর্যটন সহ বিভিন্ন সুযোগ সুবিধা সৃষ্টি করা হচ্ছে। ইতিমধ্যে বিদেশি সংস্থাগুলোর কাজের সুবিধার্থে ভাষাঞ্চলে 10টি ভবন সংরক্ষিত রাখা হয়েছে। সে সাথে 18 জন কর্মকর্তা পরিবার নিয়ে থাকার উপযোগী আরও কিছু ভবন সংরক্ষণ করা হচ্ছে। প্রশাসনিক কর্মকর্তারা আশা করছেন সব ধরনের নেতিবাচক প্রচারণা এড়িয়ে শেষ পর্যন্ত আন্তর্জাতিক সংস্থাগুলো রোহিঙ্গাদের তত্ত্বাবধান করার জন্য এই ভাষাঞ্চরমুখী হবেন। ইতিমধ্যে তাদের জন্য গড়ে তোলা হয়েছে একাধিক বহুতল ভবন, এমনকি উন্নত স্থাপনা করার জন্য নির্ধারিত জায়গা রাখা হয়েছে এই ভাষাঞ্চরে। কিন্তু এবার সেই সংস্থাগুলোকে ভাষাঞ্চরমুখী করতে নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। নিশ্চিত করা হচ্ছে আন্তর্জাতিক সুযোগ সুবিধা। কক্সবাজারে যে ধরনের কমফোর্ট নিয়ে থাকে, ওদের এয়ার কন্ডিশন রুম, থাকার ব্যবস্থা, নিচের রিসেপশন রুমস, সেপারেট জিম থাকবে ওখানে, সুইমিং পুলের একটা অপশন রাখা হয়েছে এবং এছাড়াও কিন্তু পাশের ওদের যে খেলাধুলা করার জন্য একটা টেনিস গ্রাউন্ডের জন্য আমাদের একটা অপশন আছে। চলতি বছরই শুরু হবে অত্যাধুনিক মানের এই বহুতল ভবন নির্মাণের কাজ। নিরাপত্তা এবং অন্যান্য জিনিসের জন্য পুলিশ, কোস্টগার্ড এবং আপনারা দেখেছেন র্যাবও বর্তমানে এসেছে এখানে, তারা সকল ধরনের নিরাপত্তা জোরদার করেছে। 13,000 একরের এই ভাষাঞ্চলে ইতিমধ্যে 6,500 একর ভূমি মানব বসবাসের উপযোগী করে তোলা হয়েছে। কমল দে, সময় সংবাদ, ভাষাঞ্চর, নোয়াখালী। এলপি গ্যাসের দাম নির্ধারণে বিইআরসির গণশুনানিতে উঠে এলো বাজারে বাড়তি দামের বিষয়টি। সরকারি প্রতিষ্ঠানের দাবি 100 টাকা বাড়ানোর, আর বেসরকারি প্রতিষ্ঠানগুলোর প্রস্তাবে 250 থেকে 300 টাকা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। কমিশন বলছে সবকিছু পর্যালোচনা করে ভোক্তা স্বার্থকে প্রাধান্য দিয়েই দাম ঠিক করা হবে। দেশে এলপি গ্যাসের ব্যবহার কয়েকগুণ বাড়লেও দাম নির্ধারণ নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। অবশেষে হাইকোর্টের নির্দেশে বাধ্য হয়ে সেই প্রক্রিয়া শুরু করল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। দাম নিয়ে প্রথম গণশুনানিতে নিজেদের প্রস্তাব তুলে ধরে সরকারি প্রতিষ্ঠান এলপি গ্যাস লিমিটেড ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সরকারি প্রতিষ্ঠান এলপিজিএল এর 12.5 কেজি এলপিজির দাম বর্তমানে 600 টাকা হলেও শুনানিতে 700 টাকার প্রস্তাব করা হয়। তবে এলপিজিএল এর তহবিলে 333 টাকা বিবেচনায় নিয়ে 902 টাকা করার প্রস্তাব করে বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি। অন্যদিকে বেসরকারি কোম্পানিগুলো আন্তর্জাতিক বাজারে ওঠানামার অনুযায়ী মাসিক দাম নির্ধারণের প্রস্তাব করেছে। ডিসেম্বর মাসের হিসেবে যা দাঁড়ায় 1259 টাকা। যদিও বিইআরসির কারিগরি মূল্যায়ন কমিটি 866 টাকা দাম নির্ধারণ করা যেতে পারে বলে মত দিয়েছে। প্রতি মাসে সিপিটা যেহেতু চেঞ্জ হচ্ছে, সো সেই কারণে কোনো পার্টিকুলার নাম্বারে আমরা রিচ করতে চাই না, বাট আমরা একটা ফর্মুলার মাধ্যমে একটা নাম্বার ডিরাইভ করতে চাই। গণশুনানিতে সরকারি প্রতিষ্ঠানের এলপি গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাবে ক্ষোভ জানিয়ে অংশীজনরা বলেন এর মাধ্যমে বেসরকারি খাতকে দাম আরও বাড়ানোর সুযোগ করে দেওয়া হয়েছে। তাদের প্রস্তাব বাইপাস করে তাদের পণ্যের দাম এমন বাড়ানোর কথা বলা হলো যাতে করে ভবিষ্যতে ব্যবসায়ীরা অটোমেটিক্যালি দাম বাড়ানোর সুযোগ পায় আর রাষ্ট্রীয় খাত ধ্বংস হয়ে যায়। রেগুলেশন খুব শার্প করা দরকার,
রেগুলেশন খুব দৃঢ় হওয়া দরকার, তা না হলে তাদের মধ্যেও কম্পিটিশন হবে না। তবে কমিশন বলছে ভোক্তা স্বার্থকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। ভোক্তা সাধারণের স্বার্থ সংরক্ষিত হয় এমন ব্যবস্থায় একটি মূল্য নির্ধারণে আদেশ জারির ব্যবস্থা নেবে। গণশুনানিতে 25শে আগস্ট আদালতের আদেশের পর যারা এলপিজির দাম বাড়িয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায় ক্যাব। ভোক্তার সুরক্ষা ও নিরাপত্তা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। 35 কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যায় মাত্র 35 মিনিটে। একই সড়কে ছোট বড় গাড়ির জন্য আলাদা লেন। স্থানীয় ছোট পরিবহনকে যাতে মহাসড়কে উঠতে না হয় সেজন্য আলাদা পার্শ্ব সড়ক। এমনকি রেল চললেও রাস্তার চলন্ত গাড়ির গতি কমাতে হবে না। এসবই সম্ভব হয়েছে দেশের প্রথম ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। ঢাকা মাওয়া ভাঙা দেশের প্রথম সুপার এক্সপ্রেসওয়ে যোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত করেছে। নান্দনিক নির্মাণশৈলী, দৃষ্টিনন্দন নানা প্রজাতির ফুলের গাছ সড়কের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। এই এক্সপ্রেসওয়ে নির্মাণের ফলে সড়কের আশেপাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠেছে। কোথাও হয়তো ভরাট জমি, সেখানে হয়তো 3-4 লাখ টাকা, কোথাও হয়তো নিচু জমি, কৃষি জমি আছে, সেটা হয়তো 1 লাখ থেকে 1.5 লাখ টাকার মতো হয়েছে। বরিশাল বিভাগের 6 জেলা, খুলনা বিভাগের 10টি জেলা এবং ঢাকা বিভাগের 6 জেলার মানুষ সরাসরি এই আন্তর্জাতিক মানের এক্সপ্রেসওয়ে থেকে নানাভাবে উপকৃত হচ্ছেন। যেই ভালো হয়েছে, এই ভালো কোনোদিন কল্পনা করা যায় নাই। যাতায়াতে সময় কম লাগে, এলাকার সৌন্দর্য বৃদ্ধি করেছে। এই এক্সপ্রেসওয়েতে 5টি ফ্লাইওভার, 4টি রেলওয়ে ওভারব্রিজ এবং 4টি বড় আকারের সেতু রয়েছে। সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 2016 সালে এক্সপ্রেসওয়ে প্রকল্পের বাস্তবায়ন শুরু করে এবং এটি নির্ধারিত সময়সীমার 3 মাস আগে নির্মাণ কাজ সম্পন্ন করে খুলে দেওয়ার পর থেকেই ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। আগে রাস্তা খুব খারাপ ছিল, এখন রাস্তা খুব ভালো হয়েছে, গাড়ি চালাইতে খুব সুন্দর লাগে। প্লেনে আসে না যেরকম, এরকম লাগে আমার। প্রায় 11,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে সুপার এক্সপ্রেসওয়েটি। নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। মাত্র 6 ঘন্টার অভিযানে অবৈধ ইটভাটা থেকে 1/2 কোটিরও বেশি জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। বৈধ কাগজপত্র নেই। প্রাণ প্রকৃতি বাঁচাতে অভিযান অব্যাহত রাখার দাবি পরিবেশবিদদের। আতল হক সাগরের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। নিয়ম নীতির তোয়াক্কা না করেই গাইবান্ধা শহরতলির পুলিশ লাইনের পাশে গড়ে ওঠা ইটভাটা গুড়িয়ে দেয়া হয়। বৃহস্পতিবার সকাল থেকে 6 ঘন্টায় 9টি অবৈধ ইটভাটা থেকে 58 লাখ টাকা জরিমানা আদায় করে পরিবেশ অধিদপ্তর। ভাটাগুলো বন্ধের নির্দেশও দেয়া হয়। আমাদের অর্থদণ্ডটা মেইন উদ্দেশ্য না, আমরা চাই যে মানুষ পরিবেশ মেনে কাজ করুক। তো ইটভাটার মালিকদেরকে দেখা যায় যে তারা এই পরিবেশের ছাড়পত্র ছাড়াই তাদের ইটভাটা পরিচালনা করেন। আমরা মেইনলি সেই বিষয়টার দিকে গুরুত্ব দিচ্ছি। অন্যদিকে পরিবেশ ধ্বংসকারীদের কবল থেকে প্রাণ প্রকৃতি বাঁচাতে অভিযান অব্যাহত রাখার দাবি পরিবেশ আন্দোলনের নেতাদের। নতুন করে আবার ইটভাটা আগের মতন করে জানি গজিয়ে না ওঠে, সেদিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য আমি বিনোদ অনুরোধ করছি। গত রবিবার র্যাব ও ফায়ার সার্ভিস কর্মীদের নিয়ে পলাশবাড়িতে অভিযান চালিয়ে 12টি ইটভাটায় 16 লাখ টাকা জরিমানা করে প্রশাসন। এর আগে গোবিন্দগঞ্জেও 13টি ইটভাটা বন্ধের নির্দেশ দেয় পরিবেশ অধিদপ্তর। জরিমানা করা হয় 43 লাখ টাকা। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। খাগড়াছড়িতে অবৈধভাবে ইটভাটা নির্মাণের দায়ে মালিককে 1 লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্যামনন্দ কুণ্ডের নেতৃত্বে সদরের গুগরাছড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় কৃষি জমি নষ্ট এবং আইন অমান্য করে ইটভাটা নির্মাণ করার দায়ে মোস্তফা ব্রিক্সের মালিককে 1 লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মাটি কাটার কাজে ব্যবহার করা স্কেভেটরও জব্দ করা হয়। উপাচার্যের বিরুদ্ধে নানা অভিযোগে রংপুরে মানববন্ধন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। গতকাল দুপুরে প্রশাসন ভবনের সামনে এই কর্মসূচি করা হয়। বক্তাদের অভিযোগ, সম্প্রতি উপাচার্য অধ্যাপক ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ দুর্নীতি করে রসায়ন এবং জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে শিক্ষক নিয়োগ দেন। বিশ্ববিদ্যালয় না গিয়ে ঢাকায় থাকা লিয়াজো অফিসের মাধ্যমে এসব কার্যক্রম করায় ক্ষিপ্ত শিক্ষক কর্মচারীরা।
এসব বন্ধ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন তারা। দিনাজপুরের খানসামায় অসহায় ও দুস্থ শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। খানসামা উপজেলায় হোসেনপুর গ্রামে 2000 মানুষের মাঝে কম্বল বিতরণ ও শিশুদের শীতের কাপড় উপহার দেওয়া হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই। আরও উপস্থিত ছিলেন মোনাজাত চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। শীতবস্ত্র বিতরণের আগে পল্লী ইসলামী সংস্থার উদ্বোধন ও আলোচনা সভারও আয়োজন করা হয়। নেত্রকোনায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ও কর্নারের উদ্বোধন করা হয়েছে। গতকাল দুপুরে দুর্গাপুরের ক্ষুদ্র নিগোষ্ঠী কালচারাল একাডেমিতে ভাস্করের উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী KM খালিদ। ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে এবং নিজস্ব সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে সরকারের নানামুখী পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তারা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গান পরিবেশন করেন স্থানীয় শিল্পরা। দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা। ভোর থেকে হিম বাতাস আর ঘন কুয়াশায় স্থবিরতা জনজীবনে। শীতার্ত মানুষের খবর জানাতে রংপুর নগরীর চেকপোস্ট এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রতন সরকার। রতন, এই মুহূর্তে কিন্তু উত্তরাঞ্চলের উপর দিয়ে একটি মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বিরাজ করছে। বিশেষ করে এই অঞ্চলে এই সময়ের তাপমাত্রা উত্তরবঙ্গের যে রংপুর দিনাজপুর অঞ্চল আছে এখানে এই মুহূর্তে গড় তাপমাত্রা আসলে 8 ডিগ্রি সেলসিয়াস। এখানে তেঁতুলিয়া এবং কুড়িগ্রামের রাজীবপুর সহ বিভিন্ন এলাকায় কিন্তু আরও বেশি তাপমাত্রা নেমে গেছে, যার কারণে কিন্তু এখানে এই বছরের মধ্যে এই অঞ্চলের মানুষ থরকম্প করছে আসলে প্রচণ্ড শীতে। কথায় আছে যে মাঘের শীতে বাঘে কাঁপে, এই অঞ্চলের অবস্থা কিন্তু এখন সেরকমটি। আমরা যদি দেখি একটু রাস্তাঘাটের দিকে, এটি একটি ব্যস্ততম সড়ক, কিন্তু তারপরেও লোকজনের উপস্থিতি কিন্তু এই সময়টায় এখনো পর্যন্ত তেমন নেই। দূরপাল্লার কিছু যানবাহন চলাচল করছে। এখানে আমরা এটি একটি কেন্দ্রস্থল হবার কারণে কিন্তু এই জায়গায় বাস দূরপাল্লার যে গাড়িগুলো আছে সেই যানবাহনগুলো এসে থামে এবং সেই যানবাহনের যাত্রী পরিবহনের জন্য কিছু রিক্সা, অটো রিক্সা এখানে রাত ভর কিন্তু অপেক্ষা করে যে তারা দূরপাল্লার যাত্রীরা এসে নামলে পরে সেই যাত্রীদের নিয়ে তারা গন্তব্যে পৌঁছে দেয়। এই অঞ্চলে এবছরের শুরুর দিকটায় আসলে শীতের তেমন প্রকোপ ছিল না, কিন্তু এবার দ্বিতীয় ধাপে কিন্তু এই শৈত্যপ্রবাহটি বিরাজ করছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে যত দিন যাবে এই তাপমাত্রা কিন্তু আরও কমে যাবে এবং সাধারণ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু আরও বেশি চরমে উঠবে। আমরা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই অঞ্চলের যে বিভিন্ন শীতার্ত মানুষ আছে, নিম্ন আয়ের বা ভাসমান যারা ছিন্নমূল মানুষ আছে, যারা একেবারেই দরিদ্র সীমার নিচে বসবাস করে, ভাসমান মানুষ, তাদের এই সময়ে শীতবস্ত্র দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রতিটি ইউনিয়ন পর্যায়ে এই সব শীতবস্ত্র জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের মাধ্যমে কিন্তু শীতার্ত মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। এই অঞ্চলে আমরা জানি যে এই অঞ্চলের মানুষ আসলে দারিদ্র্য পীড়িত এবং অভাবী জনপদ হিসেবে পরিচিত। এখানে কিন্তু বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ যে অবস্থায় থাকে তারা কিন্তু এই মুহূর্তটায় একটা অমানবিক জীবনযাপন করে। অনেকের হয়তো ভালো থাকার ঘর নেই, ভাঙা ঘরের ফুটো দিয়ে অনেক শীতের যে শীত আসে সেটি কিন্তু এখানকার মানুষের কাছে অসহ্য একটি যন্ত্রণাদায়ক পরিস্থিতির সৃষ্টি করে। প্রতিবার এই অঞ্চলটিতে এই শীতের যে প্রকোপ সেটি পরিলক্ষিত হয় এবং এটি আমরা জানি যে
হিমালয়ের কাছাকাছি অবস্থান, যার কারণে কিন্তু হিমালয় থেকে হিমবাহ নেমে আসে, সঙ্গে শিরশিরে বাতাস, যে কনকনে বাতাস আসলে মানুষের দেহে কাঁপন তোলে। এই যে পরিস্থিতি মোকাবেলার যে আর্থিক সক্ষমতা, সেটি কিন্তু এই অঞ্চলের অনেক মানুষের না থাকার কারণে তীব্র শীতে তাদের কষ্ট পোহাতে হয়। তো এই ছিল আমার কাছে উত্তরাঞ্চলের শীতের সর্বশেষ এশা। শীতের তীব্রতা এবং শীতার্ত মানুষের সবশেষ খবর জানাচ্ছিলেন রংপুর থেকে সহকর্মী রতন সরকার। তীব্র শীতের কাকটাকা ভরে কৃষক ও পাইকারদের পদচারণায় সরগরম ঢাকা আরিচা মহাসাগরের মানিকগঞ্জের বড় সবজির আড়ত। সব ধরনের সবজির দর পতনে বিপাকে কৃষক, সুযোগে লাভবান হচ্ছেন পাইকাররা। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ ইউসুফ আলীর তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। রাজধানীর কাছেই ঢাকা আরিচা মহাসড়কের পাশে মানিকগঞ্জের বাটবাউর সবজির আড়ত। কনকনে ঠান্ডার ভেতরে উৎপাদিত সবজি নিয়ে এসেছেন কৃষকরা। বেগুন, ফুলকপি, বাঁধাকপি, লাউ, শসা, টমেটো, আলু ও পেঁয়াজ সহ নানা ধরনের সবজি। পাইকারদের উপস্থিতিতে জমে ওঠে বেচাকেনা। তবে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ চাষিদের। তাই লাভের পরিবর্তে উৎপাদন খরচ তুলতেই কপালে ভাঁজ দুশ্চিন্তার। কোনো জিনিসের দাম নাই, কপি মাত্র 2-3 টাকা পিস। এই অবস্থা, একবারে শেষ হয়ে গেলাম। কোনো দামই খাই না, আমরা বাসন কেনবা খেত খোলা করুন কেনবা বিক্রি করতে পারতাছি না, কারণ নেই না। কপি বলছিলাম, কপি বেচা পারি নাই। আজ লাউ নিয়ে আসি, লাউ 2-3টা পিস। অনেক কষ্টে উৎপাদন করি, জৈব সার দিয়ে এরা উৎপাদন করি। বাগুনে প্রতি কেজিতে প্রায় 10 থেকে 12 টাকা খরচা হয়ে যায়। কিন্তু এখন বাজারের যে অবস্থা, তাতে আমাদের খুবই কষ্টদায়ক হয়ে গেছে বেচা। যে গাড়ি ভাড়া দিয়ে আনি, সেই গাড়ি ভাড়া ওঠে না। এই আড়ত থেকে সবজি কিনে রাজধানী সহ আশপাশের বিভিন্ন জেলায় বিক্রি করেন পাইকাররা। এখানে দাম একটু কম পাই, টাটকা পাই, ভালো পাই, এই কারণে এখানে আসি। ঢাকা, শ্যামবাজার, কারণ বাজার, বাইপেল, এদিকে বিক্রি করে আমরা অনেক লাভবান হইতেছি। জেলার সবচেয়ে বড় এই আড়তে প্রতিদিন লাখ লাখ টাকার লেনদেন হয়। এই অবস্থায় নিরাপত্তা সহ ব্যাংকের শাখা খোলার দাবি আড়ত কমিটির। প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয়, আমাদের রাত্রিকালীন ভালো নিরাপত্তা নাই, এবং কি আমাদের টাকা পয়সাগুলো দূর দূরান্তে নিয়ে বহন করে যাইতে হয়, ভালো ব্যাংকিং সুবিধা নাই। সেজন্য আমাদের এখানে একটা ব্যাংকিং শাখা থাকলে আমাদের মালপাতি বিক্রি করে ভালো একটা সুযোগ সুবিধা পাই আমরা। ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জের বাটবাউর আড়তে প্রতিদিন 80 থেকে 90 লাখ টাকার সবজি বেচাকেনা হয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। ভোরেই জমে উঠেছে মুন্সিগঞ্জের পাইকারি সবজির হাট ধলগাঁও। শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। সে খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। এশা, এই হাড় কাঁপানো শীতের মধ্যেই কিন্তু কুয়াশার ভোরে কৃষক সরাসরি এই বাজারে নানা রকমের শীতের সবজি নিয়ে এসছে, এবং এখানে যেন সবজির মেলা বসেছে। কিন্তু এই শীতের মধ্যে সবজি নিয়ে আসলো, কিন্তু কৃষকের মুখে হাসি ফোটেনি। এইখানে যে কালা বেগুন কদিন আগেও বিক্রি হয়েছে 50 থেকে 70 টাকা কেজি দরে, সেই কালা বেগুনের মূল্য এখন মাত্র 12 থেকে 15 টাকা কেজি দরে। এবং এখানে কিন্তু কফি, যে ফুলকপি, পাতাকপি, এগুলো বিক্রি হচ্ছে 30-40 টাকায়, সেগুলো কিন্তু 10-12 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাকা টমেটো বিক্রি হচ্ছে 18 টাকায়। আর এখানকার আলুর দামে কিন্তু এখন অনেকটাই ভাটা পড়েছে। যে আলুর শীর্ষ জেলা হিসাবে পরিচিত এই মুন্সিগঞ্জে এখন কৃষক আলু বিক্রি করছেন 16.5 থেকে 17 টাকা কেজি দরে, আর খুচরা এখানে বিক্রি হচ্ছে 20 টাকা কেজি দরে আলু। এবং আপনারা দেখছেন এশা, যে কপি আর কপি, পুরো কপিতে সয়লাভ হয়ে গেছে বাজার। এই কৃষক যে বোঝা বেয়ে এখানে নিয়ে এসছেন, কিন্তু তারা বলছেন যে প্রতিটি কপি উৎপাদনে তাদের খরচ হয়েছে প্রায় 20 টাকার মতো, কিন্তু তারা এখন সেই দাম কাছাকাছিও যেতে পারছেন না, তাই তারা লোকসান গুনতে হচ্ছে, এই কথাই বলছেন। কিন্তু এখানে যারা পাইকার আছেন রাজধানী ঢাকার সহ বিভিন্ন অঞ্চল থেকে, এই যে বিক্রমপুর তথা মুন্সিগঞ্জের যে সুস্বাদু সবজি, সেই সবজি নিয়ে যাবার জন্য এসছেন, এবং তারা খুব সস্তায় এগুলো কিনতে পারছেন, লাভবান হচ্ছেন পাইকাররা। কিন্তু এখানে কৃষকের কিন্তু লোকসান গুনতে হচ্ছে, এবং এই অঞ্চলের
যে রামপাল এবং আশপাশে বজ্রযোগিনী, রামসিং, নানা অঞ্চল থেকে এই ধলাগাঁও বাজার এটি শতাব্দী প্রাচীন বাজার এবং এই বাজারে কিন্তু প্রতিদিন এই ভোরবেলায় সবজির হাট বসে এবং এখানে যে রেকাবি বাজার, সিপাহীপাড়া, দিঘিরপাড় সড়ক, এই প্রধান সড়ক জুড়েই কিন্তু এই সবজি হাটটি বসে কিন্তু এই সবজির হাটকে ঘিরে কিন্তু রাস্তা প্রায় বন্ধ থাকে, কিন্তু এই অল্প সময়ে প্রায় 2 ঘন্টার যে এই সবজির হাট, এই সবজির হাটে কিন্তু টনে টনে সবজি বেচা কেনা হয় এবং কৃষক এখানে সরাসরি সবজি নিয়ে আসেন এবং তাদের কাছ থেকে পাইকাররা নিয়ে যান। তবে কিছু শৌখিন ক্রেতাও এখানে থাকে, তারা নিজেদের পছন্দের সবজি কিনে নেন। কিন্তু এই যে সবজির যে হাট বসেছে, এই সবজির হাটে এখানে বিচিত্র রকমের যত রকমের শীতের সবজি আছে সেগুলো কিন্তু এখানে পসরা নিয়ে বসছেন কৃষক এবং এই কৃষকের এই পসরা থেকে কিন্তু পাইকাররা কিনে নিচ্ছেন এবং এই সবজিকে ঘিরে এখানকার যে অর্থনৈতিক গতি সেটি সঞ্চারিত থাকে। কিন্তু পুরো বছর কিন্তু শীতের এই হরেক রকমের সবজির মেলার মধ্যে কৃষকের হাসি না থাকবার কারণে কিন্তু নানা রকম সমস্যার সৃষ্টি হয়েছে। তারা বলছেন যে 3 দফা বন্যার যে দখল কাটিয়ে তারা এই সবজি চাষ করেছেন এবং এই কোভিডের মধ্যেও যে তাদের এই প্রধানমন্ত্রীর আহ্বানে তারা সাড়া দিয়ে বাঙির আঙিনা থেকে শুরু করে সব দিকে কিন্তু তারা চাষাবাদ করেছেন এবং মুন্সিগঞ্জে কিন্তু এবার 37,000-এরও বেশি হেক্টর জমির মধ্যে এই আলুর চাষ হয়েছে আর 4,000-এর বেশি জমিতে চাষ হয়েছে এই শীতের সবজি। এই সবজি যে চাষাবাদ এবং তাদের বেচা কিনা সবকিছু মিলে এই ছিল মুন্সিগঞ্জের ধলাগাঁওয়ের যে সবজির হাটের সর্বশেষ খবর। এসা মুন্সিগঞ্জের পাইকারি সবজির হাটে শীতকালীন সবজি সরবরাহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল। নওগাঁর পাইকারি আড়তে বেড়েছে মাছের সরবরাহ। বিল জলাশয়ে মাছ বেশি আসায় কমেছে চাষ করা মাছের দর। মাছ চাষিরা বলছেন গেল 2 সপ্তাহে 4 দফা মাছের দর কমেছে। নাগালের মধ্যে মাছ কিনতে পারায় খুশি ক্রেতারা। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট। গেল 2 সপ্তাহ ধরেই সান্তাহার মাছের আড়তে বেড়েছে বিল জলাশয়ের মাছ। তীব্র শীত উপেক্ষা করে জেলেরা ভোরে বিক্রির জন্য বিভিন্ন যানবাহনে আনছেন এসব মাছ। পাইকারদের হাঁক ডাকে চলে মাছ বেচা কিনা। বগুড়ার আদমদিঘি এলাকার মাছ চাষী ছাড়োয়ার তার পুকুরে চাষ করা রুই, কাতল ও কার্প জাতীয় 5 মণ মাছ সান্তাহার আড়তে বিক্রি করেন 25,000 টাকায়। গড়ে 120 টাকা কেজিতে মাছ বিক্রি করায় ছাড়োয়ারের মতো অনেক মাছ চাষী পুঁজি তোলা নিয়ে আছেন শঙ্কায়। বিল জলাশয়ের পানি কমে আসায় আড়তে দেশীয় মাছের সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে বেচা কেনা। তবে দর নিয়ে রয়েছে আড়তদার ও চাষিদের পাল্টাপাল্টি বক্তব্য। আমি 170 থেকে 80 টাকা কেজি বেচলাম, 2.5 কেজি 2 কেজি কাতল, সিলভার বেচি 1 কেজি, 1.5 কেজি, 1.5 কেজি ওজনের মাছ 120 টাকা 115 টাকা কেজি। দিন যাচ্ছে আর মাছের দাম কমে যাচ্ছে। এভাবে যদি চলে আসলে এই মাছ চাষ আসলে হুমকি হয়ে দাঁড়াবে। 15 টাকার থেকে 20 টাকার মতো প্রতি মাছের উপর বেড়ে গেছে এখন বর্তমানে বাংলা মাছ। তুলনামূলক বেশ কম দরে মাছ কিনতে পারায় খুশি সাধারণ ক্রেতারা। ট্যাঙ্গরগুলো 120 টাকা 220 টাকা 30 টাকা, সেটা আজকে মনে করেন 180 190। আমরা খুব আনন্দ আছে, খুব বিয়াতে আছে, বর্তমান কম দামে পাচ্ছি, এটা খুবই ভালো। মৎস্য অফিস জানায় জেলায় 18,200 নিবন্ধিত মাছ চাষী মাছ চাষ করে থাকেন আর বছরে 78,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয় এই জেলায়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। এসএমই খাতে 20,000 কোটি টাকার প্রণোদনার ঋণের প্রায় অর্ধেকই বিতরণ করতে পারেনি ব্যাংকগুলো। এরপরও গঠন করা হচ্ছে 10,000 কোটি টাকার আলাদা আরও একটি প্রণোদনা তহবিল। অর্থ মন্ত্রণালয় বলছে ব্যাংক নয়, এবার বিতরণের দায়িত্ব দেওয়া হবে ক্ষুদ্র ঋণ সংস্থাগুলোকে। অর্থনীতিবিদরা বলছেন দ্রুত নতুন তহবিলের ঋণ নিশ্চিত করতে পারলে করোনার ক্ষতি কাটিয়ে উঠবেন প্রান্তিক উদ্যোক্তারা। হরিপদ সাহার রিপোর্ট। বাংলাদেশে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোগের সংখ্যা প্রায় 1 কোটি। এর মধ্যে পরিবার কেন্দ্রিক অতি ক্ষুদ্র ও কুটির শিল্পের সংখ্যাই বেশি, যেখানে দেশের মোট শ্রমশক্তির একটি বড় অংশ নিয়োজিত। কিন্তু উদ্যোক্তারা স্বল্প পুঁজি নিয়ে করোনার ক্ষতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে, এমন তথ্যই বিভিন্ন আলোচনায় উঠে আসে বারবার। প্রথাগত ব্যাংকিং চ্যানেলে দেশব্যাপী ছড়িয়ে থাকা প্রান্তিক এসব মানুষের কাছে প্রথম ধাপের প্রণোদনার ঋণ পৌঁছায়নি। এগুলার চাহিদা ভিন্ন, অনেক কম, ব্যাংকের মাধ্যমে এদের কাছে পৌঁছা মোটেই যাবে না, যায়নি।
সম্ভব না। 2 লাখ 5 লাখ 10 লাখ যারা নেয় সেটা তো ব্যাংক কেন দিতে যাবে, তাদের তো লাভ হবে না সেটা। সুদে 5% ভর্তুকি দিয়ে অপ্রাতিষ্ঠানিক খাতের ছোট উদ্যোক্তাদের পুঁজি সরবরাহ করতে সরকার আলাদা একটি প্রণোদনা প্যাকেজ তৈরি করছে বলে জানান আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব। এখন একটা ক্রেডিট ফ্যাসিলিটি যেটা বাংলাদেশ ব্যাংক করবে 10,000 কোটি টাকা দিয়ে, এখানে গভর্নমেন্ট ইন্টারেস্ট সাবসিডি দিবে, এইরকম একটা প্রস্তাব আমরা পাঠাচ্ছি। গ্রাহক পর্যায়ে এটার ইন্টারেস্ট হবে 4%। এটা কুটির, ক্ষুদ্র এবং মাইক্রো এইভাবে আমরা ধরছি। আমি আশা করছি এটা আজকে চিঠি চলে যাচ্ছে ক্যাবিনেট ডিভিশনে, এবং সেইখানে আমরা এমএফআই গুলিকে বলেছি যে তারা সরাসরি টাকাটা পাবে। ক্যাবিনেট ডিভিশন থেকে এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবে এবং আশা করছি সেটা সহসাই এটা অনুমোদিত হবে। দেশব্যাপী প্রতিষ্ঠিত নেটওয়ার্ক আছে এমন ঋণদানকারী সংস্থাগুলোকে নতুন তহবিলের অর্থ বিতরণে যুক্ত করার পরামর্শ এই অর্থনীতিবিদের। মনে রাখতে হবে যে এই নতুন তহবিল যাদের মাধ্যমে দেয়া হবে সেইখানে তাদের সক্ষমতা যেন থাকে, তাদের নেটওয়ার্ক যেন ভালো থাকে, তাতে অনানুষ্ঠানিক খাতের অনেক উদ্যোক্তার কাছে প্রণোদনার অর্থ পৌঁছানো সম্ভব হবে এবং তার মাধ্যমে আমি আশা করি তারা ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠে আবার স্বাভাবিক যে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড সেখানে ফিরতে পারবেন। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন আয়োজিত অনলাইন আলোচনায় বলা হয়, গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসে সহযোগী সংস্থাগুলো 27,500 কোটি টাকা ঋণ বিতরণ করেছে, আর পিকেএসএফ দিয়েছে 2,200 কোটি টাকা। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ভালো চিকিৎসকের জন্য মানুষ ঢাকা চট্টগ্রাম ছুটে যান, অথচ মানুষকে সেবা দিতে উল্টো কোনো চিকিৎসক ছুটে আসেন গ্রামে। গ্রামীণ জনপদে চিকিৎসা সেবার প্রতিকৃত ফেনীর ওয়াহিদুর রহমান স্বাস্থ্যকেন্দ্র ও চক্ষু হাসপাতাল, যেখানে নামমাত্র টাকা দিয়ে চিকিৎসা পাওয়া যায় সব ধরনের রোগের। ধনী গরিব বেশিরভাগ মানুষ সেবা পেতে ছুটে আসছেন এখানে। জুলহাস তালুকদারের ক্যামেরায় আরও জানাচ্ছেন আতিয়া সজল। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে ফেনীর ছাগলনাইয়া উপজেলার গোপাল ইউনিয়নের নিষ্কুঞ্জরা গ্রামের খন্দকার বাড়ি। এরই আঙ্গিনায় বাবার নামে হাসপাতাল গড়ে তুলেছেন খন্দকার মাইনুল আহসান শামীম। এখানে অপারেশনের জন্য চক্ষু বিভাগে রয়েছে 21টি শয্যা। ছাগলনাইয়া উপজেলা ছাড়াও এখানে চিকিৎসা সেবা নিতে ছুটে আসেন পার্শ্ববর্তী জেলার মিরসরাই, রামগড়, ফটিকছড়ির মানুষও। বিনামূল্যে আধুনিক চিকিৎসা সুবিধা পেয়ে খুশি রোগী ও স্বজনরা। চোখের চিকিৎসা করার জন্য এখানে আসছি, আগে একবার আসছি, মোটামুটি ভালো। এখানে ছানি অপারেশনটা মানুষের অনেক উপকার করতেছে, মানুষ অনেক টাকার লেন্স লাগাচ্ছে, এখানে বিনা পয়সা চিকিৎসা দেওয়া হয়। আমাদের ফলি এলাকাতে থাকাতে আমাদের বিভিন্ন রকমের সুবিধা হয়েছে। অত্যাধুনিক ও মানসম্মত যন্ত্রাংশ আর বিশেষজ্ঞ ডাক্তার দিয়ে মাত্র 675 টাকায় চোখের ছানি অপারেশন করা হয়। ইউনাইটেড ট্রাস্টের অর্থায়নে এখানে গড়ে উঠেছে স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন প্রকল্প, মসজিদ সহ বিভিন্ন প্রতিষ্ঠান। আমাদের এই অঞ্চল সহ আশপাশের অঞ্চলের অসংখ্য মানুষ প্রতিদিন এখান থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে। অসহায় দরিদ্র যেসব মানুষ আছে তাদেরকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন রকমের সহযোগিতা করে যাচ্ছে। গাইনি, শিশু সহ বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা আউটডোর সেবায় বিভিন্ন বিভাগের ডাক্তার ব্যবস্থাপত্র দিয়ে থাকেন। রোগ নির্ণয়ে রয়েছে আধুনিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়া শিশু বিভাগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, চক্ষু পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানে ফ্রি মেডিকেল চেকআপ সহ নিয়মিত চিকিৎসা সুবিধা রয়েছে। রোগীগুলো যে খুশি হয়, মানে এটা দেখে আসলে শান্তি। 2 ধরনের সেবা দিয়ে থাকি, একটা হচ্ছে আমাদের আউটডোর সেবা আর একটা হচ্ছে চক্ষু বিভাগ। আমরা আউটডোর সেবায় প্রতিদিন আমাদের বিশেষজ্ঞ ডাক্তার থাকে, যে কোনো রোগী আপনার 20 টাকার বিনিময়ে এই আউটডোর সেবাটা নিতে পারে। 2014 সালের 1 সেপ্টেম্বর এই সেবা কার্যক্রম শুরু হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মধ্য দিয়ে নৌবাহিনীর বার্ষিক মহড়া শেষ হয়েছে। মহড়ায় সর্বাধুনিক সব সমরাস্ত্র প্রদর্শন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মহড়া দেখেন ভূমিমন্ত্রী ও নৌবাহিনী প্রধান। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। গভীর সমুদ্রে জলদস্যুর কবলে জাহাজ, জিম্মি সবাই খবর পেয়ে ছুটে আসে নৌবাহিনীর কমান্ডো দল। প্রায় আধ ঘন্টায় কয়েক দফা অভিযান চালিয়ে জাহাজের নিয়ন্ত্রণ নেন নৌ কমান্ডোরা। এসবই ছিল নৌবাহিনীর বার্ষিক মহড়ার অংশ। আধুনিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে শেষ হয় মহড়া। দেশের জলসীমায় শত্রুর আক্রমণ প্রতিহত করতে আধুনিক এ সমরাস্ত্র ব্যবহার করে বাংলাদেশ নৌবাহিনী। বানজা দুর্দর্শ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভেদ করতে সমর্থ হয়। এক্সারসাইজ সেফগার্ড নৌবাহিনীর সর্ববৃহৎ মহড়া। এবারের মহড়ায় সর্বাধুনিক সব সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। এর মধ্যে জাহাজ থেকে উৎক্ষেপিত সারফেস টু সারফেস মিসাইল, শোল্ডার লঞ্চ সারফেস টু এয়ার মিসাইল এবং সাবমেরিন বিধ্বংসী রবেট ডেপথ চার্জ ব্যবহার করা হয়। এছাড়া শত্রুকে ঘায়েল করার মহড়ায় অংশ নেয় নৌ কমান্ডো দল। দুপুরে ক্ষেপণাস্ত্র ও গোলা নিক্ষেপ দেখেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও নৌবাহিনী প্রধান এম শাহিন ইকবাল। সমুদ্র এলাকায় দেশের সার্বভৌমত্ব সংরক্ষণ, সমুদ্র সম্পদের হেফাজত,
সমুদ্রপথে নিরাপত্তা বিধানসহ চোরাচালান রোধ ও যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়া। সমুদ্রকে সুরক্ষিত করতে নৌবাহিনী বদ্ধপরিকর উল্লেখ করে নৌপ্রধান জানান, শত্রু মোকাবেলায় সর্বোচ্চ শক্তি বাহিনী রয়েছে। পুরা সমুদ্রকে সুরক্ষা করার দায়িত্ব কিন্তু নৌবাহিনীর উপর, এবং আমরা সবসময় এটা সুরক্ষা করব ইনশাল্লাহ। সেই সামর্থ্য আমরা জুগিয়েছি এবং সেটা নিয়েই আমরা কিন্তু এগিয়ে যাব। 4 ধাপে 18 দিন ধরে গভীর সমুদ্রে অনুষ্ঠিত হয় এই মহড়া। নতুন সমুদ্র সীমা অর্জনে খুলে গেছে সম্ভাবনার দুয়ার। দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখছে ব্লু ইকোনমি। তাই সমুদ্র সম্পদ ব্যবহারে নৌবাহিনীকে শক্তিশালী ও সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন সংশ্লিষ্টরা। বঙ্গোপসাগর থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। উৎসবে আনন্দে পৌষ সংক্রান্তি বা সাকরাইন উদযাপন করল পুরান ঢাকাবাসী। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল অবধি বাড়ির ছাদে চলে ঘুড়ি উড়ানো, পিঠাপুলির আয়োজন। রাতে আতশবাজি, ফানুস আর নাচ গানে মাতে উৎসবপ্রিয় বাঙালি। এবারই প্রথম এই আয়োজনে অংশ নেয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। রাশেদ বাপ্পির রিপোর্ট, ছবি তুলেছেন নয়ন অরণ্য। পুরো একটি বছর প্রতীক্ষার প্রহর গুনলে আসে এমন একটি দিন, এমন কিছু স্মৃতিময় মুহূর্ত। উৎসবে তাই নেই কোনো কার্পণ্য, নেই কোনো ভেদাভেদ, মন খুলে শুধু আনন্দ আর হৈ হুল্লোড়। পৌষ সংক্রান্তি যেন আকাশ দখলের উৎসব। আকাশে নানা রঙের উড়ন্ত কাগজের টুকরোর রাজত্ব। প্রথমবারের মতো এই ঐতিহ্যে অংশীদার হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনও। এই পর্যন্ত দুটি ঘুড়ির সাথে আমার ঘুড়ির প্রতিযোগিতা হয়েছে। একটি আমার স্ত্রীর, সেখানে তারটা কাটা গেছে, সে হেরেছে। এবং দ্বিতীয় আরেকটি আকাশে দেখেছেন, আরেকটি ঘুড়ি আমাদের সাথে প্রতিযোগিতা এসেছিল, সেটাও কাটা গেছে। আমার হাজবেন্ডের চালাকি করলো আমার সাথে, তো আমি ওর সাথে ঘুড়ি প্রতিযোগিতা করছি, তা আমি টানছি আর ও লুজ করে দিচ্ছে। সো আমার ঘুড়িটা উপরে পরেই কেটে গেল। সো আমি পরাজিত হয়ে গেলাম। তো মেয়র আজকে জিতে গেল। একটি দিনের রঙিন এই আয়োজনের পেছনে থাকে ঘুড়ি, নাটাই এবং সুতো নিয়ে প্রায় 1 মাসের প্রস্তুতি। জীবনে প্রথম আর কি পুরান ঢাকায় এইভাবে এসে এনজয় করা হচ্ছে, তো খুবই ভালো লাগছে। এতদিন পর বেরোতে পেরেছি, সবাই একসাথে হতে পেরেছি। পুরান ঢাকাবাসীর পাশাপাশি আশপাশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পৌষ সংক্রান্তি বা সাকরাইন আজ রূপ নিয়েছে সার্বজনীন এক উৎসবে। পাশাপাশি করোনার ঘরবন্দি জীবনে এই উৎসব দিয়েছে বাড়তি আনন্দের হাওয়া। একই সাথে মানুষে মানুষে দেখা সাক্ষাতের চিরচেনা সেই অভাবটাও হয়তো কিছুটা কেটেছে হাওয়ায় ভাসা ঘুড়ির সম্মিলনে। ব্রিটেনে ভয়াবহ করোনা পরিস্থিতির মধ্যে গতকাল লন্ডন থেকে দেশে ফিরেছে 42 জন প্রবাসী। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন 32 জন আর 10 জন নামেন ঢাকায়। নতুন নিয়মে যাত্রীদের হোটেলে 4 দিনের কোয়ারেন্টিনে থাকবেন তারা। ইকরামুল কবিরের রিপোর্ট, ছবি তুলেছেন নৌশাদ আহমেদ চৌধুরী। ব্রিটেনে লাগামহীন করোনা পরিস্থিতি। গেল এক সপ্তাহে প্রায় 4.25 লাখ সংক্রমিত আর 7,500 মৃত্যু হয়েছে। এর মধ্যেই প্রতি সপ্তাহে 2টি ফ্লাইট লন্ডন থেকে দেশে আসছে। 1 জানুয়ারি থেকে 14 জানুয়ারি পর্যন্ত 4টি ফ্লাইটে দেশে এসেছেন 183 জন। বৃহস্পতিবার সিলেটে নামেন 32 জন আর ঢাকায় 10 জন। স্বজনেরা বলছেন অনেকে বাধ্য হয়ে দেশে ফিরছেন। আমরা নাই নিষেধ করার পরে উনি আসতেছেন, কারণ যুক্তরাজ্যের যে অবস্থা এটা আসলে খুবই ভয়াবহ। আমাদের সবাইকে সতর্ক থাকা উচিত। ব্রিটেন ফেরতদের বিশেষ ব্যবস্থায় হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করার দাবি স্বজনদের। যে আইতেছে আমি মনে করি তারা হোম কোয়ারেন্টাইন করুক। যে কোয়ারেন্টাইনটা যে সকালে হোটেলে করছেন, বাসাতে হোম কোয়ারেন্টাইন করলে এটা তো ভালো হইতো, সুবিধা হইতো সবচাইতে। লন্ডন থেকে আসা যাত্রীদের এখন থেকে 14 দিনের পরিবর্তে 4 দিন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নারায়ণগঞ্জে মাছ বাজারের খবর জানাতে এই মুহূর্তে শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাটে পাইকারি বাজারে আছেন সহকর্মী শওকত আলী সৈকত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৈকত, আমি এখন আছি নারায়ণগঞ্জ শহরের 3 নম্বর শীতলক্ষ্যা নদীর 3 নম্বর ঘাট পাইকারি মাছ বাজারে। ভোর সকাল থেকেই শুরু হয়েছে এই মাছ বাজারের বেচা কেনা। আজকে সরকারি ছুটির দিন। আমরা দেখতে পাচ্ছি যে এখন ভোর সকাল থেকেই এই বাজারে বিভিন্ন এলাকা থেকে পাইকারি এবং খুচরা ক্রেতা বিক্রেতারা এবং সাধারণ মানুষ মাছ কিনতে এসেছেন। তো এই মাছ বাজারটি মূলত
ব্রিটিশ আমল থেকে এই প্রায় 150 থেকে 200 বছর তাদের প্রাচীন এই মাছ বাজার শীতলক্ষা নদীর তীরবর্তী হওয়ায় এবং পণ্য বা পরিবহনের সুবিধা থাকার কারণে এই নদীতে এই মাছ বাজারটি প্রতিষ্ঠিত হয়েছে। সেই শীতলক্ষা নদীতে বিভিন্ন ট্রলারে এবং নৌযানে করে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ সমুদ্র এবং নদী এলাকার হাওর অঞ্চলের যত দেশি মাছ আছে সব ধরনের দেশীয় তাজা মাছ এই মধ্যরাত থেকেই কিন্তু এই বাজারে এসে মজুত করা হয় এবং ভোর সকাল থেকেই সূর্যের ভোরের আলো ফোটার শুরু থেকেই এই বাজারে মাছ বেচা কেনা শুরু হয়। তো আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু আজকে সরকারি ছুটির দিন হওয়ায় বাজারে এখনই সেই ভোর সকাল থেকে কিন্তু ক্রেতা সমাগম শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বাজারে এই মাছ বাজারে 70 থেকে 80 জন আড়তদার রয়েছেন যারা পাইকারি মূল্যে মাছ বিক্রি করে থাকেন। তো প্রতিটি আড়তে কিন্তু বিভিন্ন প্রজাতির নদীর এবং হাওর অঞ্চলের দেশীয় মাছ আড়তদাররা তাদের আড়তে সাজিয়ে বসেছেন এবং এই মূলত এই বাজার থেকেই নগরীর যে অন্যান্য পাড়া মহল্লার যত মাছ বাজার রয়েছে সেই মাছ বাজারগুলোতে এখান থেকে মাছ সরবরাহ হয়ে থাকে। তা আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখছি যে যেসব পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানগুলো রয়েছে সেসব অনুষ্ঠানে মানুষের যে অতিথি আপ্যায়নের যে অতিরিক্ত পরিমাণ যে মাছ প্রয়োজন হয় সেই মাছকে সংগ্রহ করতেও কিন্তু মানুষ মূলত এই বাজারের প্রতি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই এই বাজারে বেচাকেনা শুরু হয়েছে, চলছে। আজকে শুক্রবার সরকারি ছুটির দিন হওয়ায় ক্রেতাদের সংখ্যা বেড়েছে এবং যেটা বিক্রেতারা আড়তদাররা যেটা আমাদেরকে বলছেন যে আজকে অন্তত 12টা পর্যন্ত বেচাকেনা হবে, যেহেতু ছুটির দিন বিভিন্ন এলাকার মানুষ আজকে তাদের কর্মব্যস্ততা না থাকায় তাদের সাপ্তাহিক বাজার এবং মাসিক বাজারের জন্য যে পরিমাণ মাছের যে চাহিদা রয়েছে সেই চাহিদা পূরণ করতে এই বাজারে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকার মানুষ ভিড় করে থাকেন এবং ভিড় করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখনো কুয়াশা আচ্ছন্ন পরিবেশ, এর মধ্যেও কিন্তু মাছ বেচা কেনা চলছে। আমরা আড়তদারদের সাথে কথা বলেছি, বিভিন্ন আড়ত ঘুরে দেখেছি যে বিভিন্ন নদী এবং হাওর অঞ্চলে। নারায়ণগঞ্জে মাছ বাজারের সব শেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী শৌকত আলী সৈকত। বিশ্বের বিভিন্ন দেশে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণ করা প্রবাসী বাংলাদেশি চিকিৎসকরা বলছেন টিকা নিয়ে বেশ ভালো আছেন তারা। এ নিয়ে ভয়ের কোনো কারণ নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগেরও কিছু নেই বলেও সময় সংবাদকে জানান তারা। আহ্বান জানান সরকারি সিদ্ধান্ত মেনে ভ্যাকসিন কর্মসূচিতে অংশ নেয়ার। করোনা ভাইরাস মোকাবিলায় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র ভ্যাকসিন। দিন যত যাচ্ছে টিকার প্রতি আস্থার সৃষ্টি হচ্ছে মানুষের। বিশ্বের যেসব দেশে এখন টিকা কার্যক্রম চলছে সেখানে থাকা প্রবাসী বাংলাদেশি চিকিৎসক ও সম্মুখ যোদ্ধারাও পাচ্ছেন ডোজ। যুক্তরাষ্ট্রে পুরোদমে চলমান ফাইজার মডার্নার প্রয়োগ। দেশটিতে টিকা নেয়া বাংলাদেশি চিকিৎসা গবেষকরা আশ্বস্ত করলেন ভ্যাকসিনের ডোজ নিলে শরীরে কোনো জটিলতার সৃষ্টির আশঙ্কা নেই, নির্বিঘ্নে টিকা নেয়ার পরামর্শ তাদের। বাংলাদেশের ডাক্তার যারা এখানে কর্মরত আছেন, যারা গবেষক আছেন, যারা নার্স, যারা ফার্মাসিস্ট, তারাও এই কর্মসূচির আওতায় ভ্যাকসিন পাচ্ছেন। তো যেহেতু সর্ব নেই বলতে আমরা ভালোই আছি, সুস্থ আছি। ইনশাআল্লাহ 3 সপ্তাহ পরে আমরা একটা ডোজ নিব, তখন হয়তো আরো বিস্তারিত বলতে পারবো। ফাইজার ভ্যাকসিন দিয়েছি। আমার ফার্স্ট ডেতে একটু হাতে ব্যথা ছিল, তারপর আর কোনো প্রবলেম হয়নি। আই এম ওয়েটিং ফর দ্য নেক্সট ডোজ। যুক্তরাষ্ট্রে ফাইজার ও মডার্না এই দুই প্রতিষ্ঠানের টিকাই নিয়েছেন তারা। মডার্নার ভ্যাকসিন নিলে শরীরে হালকা ব্যথা, বিশেষ করে হাতে ব্যথা অনুভূত হয়। এছাড়া অন্য কোনো সমস্যা সৃষ্টি হয় না। ফলে দ্বিতীয় ডোজ নেয়ার জন্য প্রস্তুত প্রবাসীরা। আমি মডার্নার ভ্যাকসিন নিয়েছি, আমার লেফট হাতে নিয়েছি আর আমার খালি এক
2 দিন 3 দিন একটু ব্যথা হয়েছে, সমস্যা হচ্ছে না, আমি কাজ করতেছি। I strongly encourage everybody to get this vaccine if possible. Please don't believe any of these rumors that are being spread around. যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশেও চলছে ভ্যাকসিন কার্যক্রম। মার্কিন দুটি প্রতিষ্ঠান ছাড়াও অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগ করা হচ্ছে। এই ভ্যাকসিনটিও গ্রহণ করছেন বাংলাদেশিরা। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। করোনায় বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 20 লাখ ছাড়িয়ে গেছে। আক্রান্ত হয়েছেন 9,34 লাখেরও বেশি। গেল একদিনে বিশ্বে মারা গেছে 15,000 মানুষ। আক্রান্তের সংখ্যা 7,32,868 জন। সবচেয়ে বেশি মারা গেছে যুক্তরাষ্ট্রে। গত একদিনে দেশটিতে মারা গেছেন 3,876 জন। আক্রান্ত 2,18,000। সংক্রমণের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে একদিনে মারা গেছে 189 জন। লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে মারা গেছে 1,151 জন। আক্রান্ত হয়েছেন 68,000 মানুষ। যুক্তরাজ্যে মারা গেছে 1,200 জন। দ্বিতীয় দফা অভিশংসিত হওয়ার পর আবারও মার্কিন সিনেট কমিটির শুনানির মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ গ্রহণের পর এই শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে সহিংসতা মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের নজিরবিহীন হামলার পর টালমাটাল মার্কিন রাজনীতি। বাইডেনের শপথ অনুষ্ঠানে গোয়েন্দাদের বড় ধরনের সহিংসতার আশঙ্কার পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। এরই মধ্যে ক্যাপিটল হিলে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। প্রস্তুত রাখা হয়েছে ন্যাশনাল গার্ডের অতিরিক্ত 5,000 সদস্য। শপথ গ্রহণের অনুষ্ঠান নির্বিঘ্ন করতে বুধবার ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি ফেমার সাথে বৈঠকে বসেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ক্যাপিটল হিলে হামলার ঘটনায় দ্বিতীয়বারের মতো অভিশংসিত হওয়ার পর মার্কিন সিনেট কমিটিতে শুনানির মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ত্যাগের পর এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উচ্চকক্ষ সিনেটে তার বিরুদ্ধে উস্কানির অভিযোগ প্রমাণিত হলে মার্কিন রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন ট্রাম্প। তবে সমর্থকরা বলছেন ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট তাদের আরও উজ্জীবিত করবে। ঠিক কেবল একটি চালাকি, তার ক্ষমতার মেয়াদ শেষ। এরপরও যদি তাকে এ ধরনের হয়রানি করা হয় তাহলে এতে ট্রাম্পের জনপ্রিয়তা আরো বাড়বে। তখন সে যা ইচ্ছা তাই করতে পারবে। আসলে যা হচ্ছে সবই রাজনীতির নাটক ছাড়া আর কিছুই না। আমার মনে হয় না আর সহিংসতা বাড়বে। Like it seems like they're just doing it just to dig the knife deeper. আমার মনে হয় তার বিরুদ্ধে অভিশংসন বেআইনি কাজ। এটি দেশে শান্তি ফেরাতে সহায়তা করবে না। দেখে মনে হচ্ছে তারা ট্রাম্পকে ঘৃণা করে বলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার চেষ্টা করা হচ্ছে। এদিকে 20 জানুয়ারি জো বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠানে পারফর্ম করবেন সঙ্গীত জগতের দুই বহুল আলোচিত শিল্পী লেডি গাগা এবং জেনিফার লোপেজ। তবে করোনা ভাইরাসের কারণে অনুষ্ঠানের বেশিরভাগই প্রচার হবে ভার্চুয়াল। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের কার্যালয়ে গুরুত্বপূর্ণ পদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জায়েন সিদ্দিক। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে তার নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জায়েন সিদ্দিকি প্রথম বাংলাদেশি আমেরিকান যিনি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্টের প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন। স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউসের কর্মকর্তাদের নাম ঘোষণা করেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফের 8 সদস্যের নাম ঘোষণা করা হয়। ডেপুটি চিফ অফ স্টাফের সিনিয়র উপদেষ্টা হিসেবে নিয়োগ পান বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক জায়েন সিদ্দিক। প্রিন্সটন ইউনিভার্সিটি অফ ইয়েল স্কুল থেকে গ্র্যাজুয়েট জায়েন সিদ্দিক বর্তমানে বাইডেন হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে নবনির্বাচিত ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের প্রার্থী থাকাকালে বিতর্কের টিম গঠনেও কাজ করেছিলেন জাইন। তিনি মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতি এলেনা কাগান, ডিসি সার্কিটের ইউএস কোর্ট অফ আপিলের বিচারক ডেভিড টেটেল এবং ক্যালিফোর্নিয়ায় কেন্দ্রীয় জেলা আদালতের বিচারক ডিন প্রেগারসনের আইন কর্মকর্তা হিসেবেও কাজ করেছেন। নিউ ইয়র্কে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত জায়েন সিদ্দিক এমন পদ পাওয়ায় উচ্ছ্বসিত প্রবাসী বাংলাদেশিরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মার্কিন রাজনীতির খবর জানাতে এই মুহূর্তে নিউ ইয়র্কে আছেন সহকর্মী হাসানুজ্জামান সাকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাকি। জি এশা, আপনাকে ধন্যবাদ।
আমার সহকর্মী রবিউল আওলাদ যে কথাটি বলে তার রিপোর্টটি শেষ করেছেন, আমি সেটি দিয়ে শুরু করতে চাই যে এই জেইন সিদ্দিকের যে নিয়োগ, জো বাইডেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, তিনি তার নিজের মুখে যে নামটি ঘোষণা করেছেন বাংলাদেশি জেইন সিদ্দিক, তার এই নিয়োগের পরে কিন্তু যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা খুবই উচ্ছ্বসিত এবং তারা খুবই আনন্দিত যে অভিবাসী দেশ হিসেবে বাংলাদেশ সবসময় ডেমোক্রেটদের সমর্থন করে থাকে। যদিও এবারের নির্বাচনে অনেক সংখ্যক বাংলাদেশি তারা রিপাবলিকান এবং ডোনাল্ড ট্রাম্পেরও সমর্থক ছিলেন, কিন্তু বেশিরভাগ বাংলাদেশিরাই কিন্তু তারা জো বাইডেন এবং তার দল ডেমোক্রেট দলের পক্ষে ছিলেন এবং তাদের বিজয়ে তারা উচ্ছ্বসিত ছিলেন এবং তাদের মধ্যে এক ধরনের উৎসাহ ছিল যে জো বাইডেন কোনো না কোনোভাবে হয়তো তার যে মন্ত্রী পরিষদ কিংবা তার যে প্রশাসন সেখানে বাংলাদেশি কাউকে নিয়োগ দেবেন। কারণ হচ্ছে যে আপনি জানেন যে এর আগে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সময়ে কিন্তু ডক্টর নিনা আহমেদকে বাংলাদেশি তাকে তার অ্যাডভাইজার নিয়োগ দিয়েছিলেন। এছাড়া মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ওসমান সিদ্দিকির নাম এখানে আছে, যে ওসমান সিদ্দিকি জো বাইডেনের যে প্রচারণা কমিটি ছিল সেই প্রচারণা কমিটিতে তিনি সক্রিয়ভাবে দায়িত্ব পালন করেছেন, কাজ করেছেন এবং এছাড়াও অসংখ্য বাংলাদেশি বিভিন্ন জায়গায় তারা রাজ্য যে সভা আইনসভা আছে সেই আইনসভায় সিনেটর পদে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ পদে নির্বাচন করেছেন। এর মধ্যে দুজন তারা কিন্তু হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং সিনেটর হিসেবে বিজয়ীও হয়েছেন। জর্জিয়ায় বিজয়ী হয়েছেন শেখ রহমান এবং আবুল বি খান নির্বাচিত হয়েছিলেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য থেকে। তারা এই আগামী 2-4 বছরের জন্য নির্বাচিত হয়েছেন এবং স্থানীয় যে অঙ্গরাজ্যের যে আইন সভা আছে সেই আইন প্রণেতা হিসেবে এই বাংলাদেশিরা কাজ করবেন। তো স্বাভাবিকভাবেই জো বাইডেন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তিনি তার প্রশাসনে একজন বাংলাদেশিকে নেবেন সেরকম একটি চাহিদা, এরকম একটি প্রত্যাশার ব্যাপার কিন্তু বাংলাদেশিদের মধ্যে ছিল। কিন্তু সব শেষে ঠিক তিনি যখন শপথ নেবেন তার 5 দিন আগে তিনি কিন্তু সেই ঘোষণাটি দিলেন। এতে করে অত্যন্ত আনন্দিত প্রবাসীরা। জেইন আহমেদ এর আগের রিপোর্টটিতে আপনারা দেখেছেন যে জেইন আহমেদ নিউ ইয়র্কে যে সবচেয়ে বেশি বাংলাদেশি অধ্যুষিত সেই নিউ ইয়র্কের লং আইল্যান্ড এলাকায় তিনি বসবাস করেন এবং নিউ ইয়র্কেরই একটি ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেছেন। তারপরে যুক্তরাষ্ট্রের 3-4টি যে শীর্ষ বিশ্ববিদ্যালয় রয়েছে তার একটি হচ্ছে কানেকটিকাট, নিউ ইয়র্ক থেকে মাত্র 1 থেকে 2 ঘন্টার পথ। সেই কানেকটিকাট অঙ্গরাজ্যের ইয়েল ইউনিভার্সিটিতে তিনি স্কুল অফ লতে পড়াশোনা করেছেন। তিনি খুব প্রতিষ্ঠিত একজন তরুণ এবং যে হোয়াইট হাউসের চাবি জেইন সিদ্দিকের হাতে তুলে দেয়া হলো, বাইডেন প্রশাসন যে তুলে দেয়া হয়েছে, তাতে করে তিনি অভিবাসী সমাজের জন্য, বাংলাদেশিদের জন্য একটি বড় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এরকম একটি প্রত্যাশা, এরকম একটি আশায় এখন বুক বাঁধছেন বাংলাদেশি প্রবাসীরা। এরই পাশাপাশি যে ট্রানজিশন ক্ষমতার যে হস্তান্তর প্রক্রিয়া আপনি জানেন, এই হস্তান্তর প্রক্রিয়া নিয়ে কিন্তু অত্যন্ত জটিলতা দেখা দিয়েছে। FBI যে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তারা ইতিমধ্যে সতর্কতা জারি করেছে যে শুধু রাজধানী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল হিল নয়, আবারও 50টি অঙ্গরাজ্যের স্থানীয় যে আইনসভা পার্লামেন্ট ভবন আছে, সংসদ ভবন আছে, সেই সংসদ ভবনে কিন্তু আবারও হামলার পরিকল্পনা করা হয়েছে। ট্রাম্প সমর্থিত একটি গোষ্ঠী তারা আবারও এই প্রক্রিয়াটি চালাবে। যেমনটি আমরা দেখেছি 6 জানুয়ারি নজিরবিহীন বিরল একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে। সেই যে ব্যর্থ অভ্যুত্থানের একটি চেষ্টা করা হয়েছে এবং সেই ক্যাপিটল হিলের হামলার ঘটনায় 5 জন কিন্তু নিহত হয়েছেন। সবকিছু মিলিয়ে এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ছেয়ে ফেলা হয়েছে ন্যাশনাল গার্ড আর্মি দিয়ে। 20,000 ন্যাশনাল গার্ড আর্মি নামানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য। এর মধ্যেই ছোট পরিসরে হলেও 20 তারিখ ক্যাপিটল হিলের সামনে যথারীতি আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন জো বাইডেন এবং সেই শপথ অনুষ্ঠানটি নির্বিঘ্নে হবে এমনটি এখন সবাই প্রত্যাশা করছেন। এশা, আপনাকে ধন্যবাদ। মার্কিন রাজনীতির সবশেষ খবর জানাচ্ছিলেন নিউ ইয়র্ক থেকে সহকর্মী হাসানুজ্জামান সাকিব। করোনা মহামারীর মধ্যেই রাজনৈতিক সংকটে ইতালি। কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন দেশটির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে। করোনা মোকাবিলায় সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে এরই মধ্যে পদত্যাগ করেছেন 2 জন মন্ত্রী।
ইতালির রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। সাবেক প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির দল ইতালিয়া ভিভা বর্তমান জোট সরকারের প্রতি সমর্থন প্রত্যাহার করায় ইতালিতে দেখা দিয়েছে রাজনৈতিক সংকট। সোমবার বর্তমান প্রধানমন্ত্রী জুসেপ্পে কোন্তে সংসদে নিম্নকক্ষে আস্থা ভোটের মুখোমুখি হবেন। পরের দিন মঙ্গলবার সিনেটে যাবেন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। এরই মধ্যে পদত্যাগ করেছেন ইতালিয়া ভিভা দলের 2 মন্ত্রী। এর পরপরই প্রধানমন্ত্রী কোন্তের উপর পার্লামেন্টে অনাস্থা ভোটের প্রস্তাব উত্থাপন করেন ইতালিয়া ভিভা দলের নেতা মাত্তেও রেনজি। এরই প্রেক্ষিতে প্রেসিডেন্ট সার্জো মাত্তারেল্লার সাথে 2 দফা সাক্ষাৎ করে আস্থা ভোটের সময় নেন প্রধানমন্ত্রী কোন্তে। ইতালিয়া ভিভার কয়েকজন সিনেট সদস্য প্রধানমন্ত্রী কোন্তের পক্ষে ভোট দিতে পারে বলে স্থানীয় সংবাদপত্রগুলো জানিয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে প্রাপ্ত প্রায় 22 কোটি 30 লাখ ইউরো রিকভারি ফান্ড অনুমোদনের সময় অনুপস্থিত ছিল ইতালিয়া ভিভা দল। মূলত রিকভারি অনুমোদনকে কেন্দ্র করেই রেনজির এই অনাস্থা প্রস্তাব। দেশ এক চরম সংকটের মধ্যে রয়েছে। করোনা ভাইরাস নিয়ন্ত্রণে আমরা হিমশিম খাচ্ছি। এই মুহূর্তে সরকারে সংকট তৈরি করা মোটেই গ্রহণযোগ্য নয়। আমি সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। এই করোনাকালে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। করোনাকালে সরকারের এই সংকটকে স্বাভাবিকভাবে দেখছেন না ইতালির সাধারণ মানুষ। দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি। যদি সংসদে কন্তের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে তাহলে ভালো কথা, অন্যথায় যত দ্রুত সম্ভব আমাদেরকে নির্বাচনের পথে হাঁটতে হবে। 2019 সালে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সালভিনির দল অনাস্থা প্রস্তাব দিলে ভেঙে যায় সেই সময়ের জোট সরকার। পরে 5 স্টার মুভমেন্ট ডেমোক্রেটিক পার্টির সাথে জোট গঠন করে নতুন সরকার গঠন করে জুসেপ্পে কোন্তে। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। তীব্র তুষারপাতে ক্ষয়ক্ষতির মুখে মাদ্রিদ সহ স্পেনের কয়েকটি প্রদেশ। ধীরে ধীরে যান চলাচল শুরু হলেও পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়ে ওঠেনি। জনজীবনে নেমে এসেছে চরম ভোগান্তি। এরই মধ্যে মাদ্রিদকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানিয়েছেন মেয়র হোসে লুইস মার্টিনেজ। স্পেন প্রতিনিধি সাইফুল আমিনের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। তুষারঝড় ফিলেমেনার তাণ্ডবের পর স্পেনের রাজধানী মাদ্রিদ ধারণ করেছে অন্যরকম চেহারা। তীব্র শীত আর রাস্তাঘাটে তুষার জমে থাকায় বিপর্যস্ত জনজীবন। কর্মস্থলে যাওয়া আসায় চরম দুর্ভোগে পড়ছেন সাধারণ মানুষ। ঘটছে দুর্ঘটনাও। অনেকে আবার ভুগছেন ঠান্ডাজনিত নানা রোগে। করোনা মহামারী, অন্যদিকে তুষার স্পেনে অনেক বেশি পড়েছে। এই বরফের কারণে আমরা যারা কাজে কর্মে যাই আমাদের অনেক প্রবলেম হচ্ছে। এই বরফ ডিঙ্গিয়ে কাজে যাওয়ার সময় আমাদের অনেকের হাতে পায়ে ব্যথা হয়ে আমরা হসপিটালে গিয়েছি। সারা রাস্তায় বরফ আর বরফ, যেদিকে তাকায় সেদিকেই বরফ। শুভ্র চাদরে ঢেকে গেছে চারপাশ। রাস্তাঘাট বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশিদের ব্যবসা বাণিজ্যে নেমে এসেছে চরম মন্দা। প্রচন্ড তুষারপাত বরফের লেগে মাদ্রিদ শহরে রাস্তাঘাট সবে অচল, ব্যবসা বাণিজ্য একদম নাই বলেই চলে। করোনার কারণে আমাদের ব্যবসা এমনিতেই মন্দা, তার উপরে আবার তুষারপাত, এই কারণে ব্যবসা বাণিজ্য অবস্থা আরেকটু শোচনীয় দিকে চলে গেছে। তবে জনজীবনের স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে স্পেন সরকার। সময় সংবাদ, মাদ্রিদ, স্পেন। আগামী 17 জানুয়ারি থেকে সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ ভিসায় আসা যাত্রীদের দূতাবাস বা কনসুলেটের সত্যায়ন কিংবা সুপারিশ প্রয়োজন হবে না। বাংলাদেশ দূতাবাস আবুধাবির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিবলি আল সাদিকের রিপোর্ট। ভ্রমণ বিষয়ে আসা ব্যক্তিদের কাজের সুযোগ তৈরি হওয়ায় সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অসংখ্য প্রবাসী ব্যবসায়ীরা তাদের আত্মীয়স্বজন বা নিকটজনদের ভিজিট ভিসায় নিয়ে এসে রেসিডেন্স ভিসা করে প্রতিষ্ঠানের জনবল সংকট নিরসনের চেষ্টা চালিয়ে আসছিলেন। কিন্তু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে ভ্রমণ ভিসাধারীদের বাধা দেয়ায় প্রতিবাদী মুখর হয়ে ওঠে প্রবাসী ব্যবসায়ীদের সংগঠনগুলো। পরে ভিজিট ভিসাধারীদের দূতাবাসের সত্যায়ন বা সুপারিশের শর্ত জুড়ে দেওয়া হয়। দীর্ঘদিন পর সেই শর্ত প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ দূতাবাস। ফলে ভিজিট ভিসায় আমিরাতে যাওয়ার পর রেসিডেন্স ভিসায় কাজের সুযোগ পাবেন অনেক বাংলাদেশি। একটা সুখবর ভিজিট ভিসালাদের জন্য, কিন্তু আসলেও বাংলাদেশ দূতাবাসে যে সুখবরটা দিয়েছে, এখন ইমিগ্রেশন কি করবে, ইমিগ্রেশন আগের মতো বৈরী আচরণ করবে কিনা সেটা নিয়ে সন্দেহ থেকে যায়। সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি যে এয়ারপোর্টের দিকে এই খেয়ালটা রাখার জন্য, যে ভিজিটরদেরকে যাতে আরব আমিরাতে আসতে কোনো বাধা দেওয়া না হয়। দূতাবাস থেকে সত্যায়ন বা সুপারিশ বন্ধ করে দেওয়া হলেও বাংলাদেশের ইমিগ্রেশনে ফের বৈরী আচরণের শিকার হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন প্রবাসীরা। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত।
করোনা বাস্তবতায় পৃথিবীর অন্যান্য পর্যটন বান্ধব শহরের মতোই কলকাতা সহ গোটা ভারতে পড়েছে নেতিবাচক প্রভাব। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের সঙ্গে পর্যটন ভিসা বন্ধ থাকায় হুমকির মুখে হোটেল ব্যবসা সহ এই শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানগুলো। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে, ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। এ যেন কলকাতার এক অচেনা ছবি। শেষ কবে এমন দৃশ্য দেখা গেছে জানা নেই কারো। কলকাতার নিউ মার্কেট এলাকার বাংলাদেশি হোটেল পাড়া বলে পরিচিত ফ্রি স্কুল স্ট্রিট, সদর স্ট্রিট, মার্কুই স্ট্রিট, সবখানেই হাতে গোনা বাংলাদেশি পর্যটক। ফাঁকা বেশিরভাগ রেস্তোরাঁ ও দোকানপাট। মধ্য কলকাতার নিউ মার্কেট এলাকার আশেপাশে প্রায় 2000 আবাসিক হোটেল, 5 শতাধিক ছোট বড় খাবারের দোকান, বিপণী বিতান ও অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের পুরোটাই বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল হলেও করোনার কারণে গেল কয়েক মাস ধরে মাথায় হাত পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। এখন তো রেটটাই আলাদা হয়ে গেছে, যা রেট ছিল না, যেমন আগে 1012 টাকা ছিল, এখন 500 টাকা বিক্রি করতে হচ্ছে। আমাদের বাংলাদেশে কাস্টমার কোভিড-19 জন্য যে আশা কমেছে, আসছে না বেশি, খুবই সামান্য পরিমাণ আসে, তাতে করে আমাদের স্টাফ দিয়ে আমাদের এই প্রতিষ্ঠান চালানো খুব কষ্টদায়ক হয়ে দাঁড়িয়ে। গত বছর এই সময় মানে খুব ভালো ব্যবসা করতে, তখন ব্যবসার সময় ছিল, রানিং ব্যবসা ছিল, তখন গম করছিল অফিস, আমাদের আর সময় ছিল না। কিন্তু মার্চ মাস থেকে যখন ডিক্লেয়ার করলো, তারপর থেকে এখন পর্যন্ত এই একদম শুনশান মার্কুই স্ট্রিট এবং আমাদের শ্যামলী পরিবহনের অফিস। ভারতে আগামী শনিবার থেকে শুরু হতে যাচ্ছে করোনার ভ্যাকসিন কার্যক্রম। ফলে খুব শিগগিরই প্রতিবেশী দুই দেশের মধ্যে পর্যটন ভিসা চালু হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ঠিক এই সময়ে কলকাতার এসব পরিবহন দপ্তরের অফিসগুলোতে গম গম করত ভারতীয় এবং বাংলাদেশি পর্যটকদের উপস্থিতিতে। আর এই পরিবহন দপ্তরের অফিসে ক্যাশিয়ারদেরও ফিরে তাকাবার সময় ছিল না। তবে কোভিড বাস্তবতায় পরিস্থিতি উল্টে গেছে। এখন পরিবহন দপ্তরের কর্মীরাও সময় কাটাচ্ছেন দপ্তরের অন্যান্য কাজ করে। কলকাতার শ্যামলী পরিবহন দপ্তর অফিস থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। গাজীপুরে অনুষ্ঠিত হচ্ছে হাফ ম্যারাথন। ভুরুলিয়া এলাকা থেকে ম্যারাথনে অংশ নিয়েছেন 600 দৌড়বিদ। তাদের সঙ্গে আছেন সহকর্মী রাজীবুল হাসান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাজীব, 21 কিলোমিটার জায়গা জুড়ে তারা প্রতিযোগী যারা তারা অংশ নিয়েছেন। এবং জানিয়ে রাখছি যে এই যে প্রতিযোগিতায় কিন্তু দুটি ক্যাটাগরিতে, অর্থাৎ 10 কিলোমিটার এবং 21 কিলোমিটার ক্যাটাগরিতে প্রায় 600 প্রতিযোগী অংশগ্রহণ করেছে। এই প্রতিযোগীর মধ্যে 12 বছর থেকে শুরু করে একেবারে 70 বছর বয়স্ক লোক পর্যন্ত কিন্তু এখানে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত কিছুক্ষণ আগে 21 কিলোমিটারের যে দৌড় প্রতিযোগিতা, সেখানে প্রথম হয়েছে সিলেট থেকে আসা একজন, ওনার নাম হচ্ছে আলামিন। সেই আলামিন সবার আগে এখানে আসলে 21 কিলোমিটার দৌড় শেষ করে এই যে ক্যাম্পে এসে পৌঁছেছে। তো এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা চলছে। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম যে আসলে এই যে আয়োজন, সেই আয়োজন আসলে কেন, তারা বারবারই আমাদেরকে জানাচ্ছিল যে সমাজ থেকে যে মাদক, তারপর হচ্ছে এই যে স্বাস্থ্য সচেতনতার বিষয়গুলো, এই বিষয়গুলোকে মাথায় রেখেই তারা এই আয়োজন করছে। এবং গতকালকে এই গাজীপুরের যে ভরুলিয়া, এখানে তারা ক্যাম্প গেড়েছে বাংলাদেশ ম্যারাথন। তারপরে কিন্তু আজকে ভোরে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। কিছুক্ষণ পরেই যেসব প্রতিযোগী এখানে প্রথম, দ্বিতীয় এবং তাদের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে পুরস্কার দেওয়া হবে এবং এই পুরস্কার এখানে দিবেন গাজীপুরের জেলা প্রশাসক তরিকুল ইসলাম। তো আমরা এই ম্যারাথন সম্পর্কে আমরা জানবো এখানকার একজন আয়োজকের কাছে। আমরা শুনতে চাই আসলে কি লক্ষ্য নিয়ে আসলে তারা এই প্রতিযোগিতা শুরু করেছে, একটু যদি বলতেন কি লক্ষ্য থেকে আপনারা এই প্রতিযোগিতা? আমাদের এটা ছিল স্বাস্থ্য সচেতনতা এবং স্পোর্টস, রানিং কি স্পোর্টস হিসেবে বাংলাদেশে সবার কাছে পপুলার করা। বাইরের সব থেকে দেখা যায় ম্যারাথন এটা খুবই পপুলার, হিরো এটা সব দেখছি। বাংলাদেশে এই জিনিসটাকে আসলে স্পোর্টস হিসেবে ওইভাবে সিরিয়াসলি নেয় না। ক্রিকেট যতটা পপুলার তার থেকে বেশি পপুলার করা হয় এবং এর মাধ্যমে অন্যান্য খেলা দেখেন খেলোয়াড়ের মধ্যে এখানে কিন্তু আপনি দেখেন সব বয়সের মানুষজন
মিলে গেছে। হ্যাঁ, সবাই যারা বলছেন না তারাও এখানে অংশগ্রহণ করছে। ঠিক আছে, এতে করে হচ্ছে কি আমার নিজেদের লাইফস্টাইলের পাশাপাশি খেলাধুলা এই জিনিসগুলোতে আরো কিছু যোগ রাখছে। মাদক থেকে ধরে রাখতেছে, কেউ দেখবেন এখানে একজন মানে সিগারেট কোনো কিছু খাচ্ছে না। ঠিক আছে, মানুষ যখন সুস্থ স্বাভাবিক জীবনযাপনের প্রতি একটা অন্যরকম, কারণ মানুষ কিন্তু ঠিক থাকতে হবে। ঠিক আছে, দেখেন সবাই ফিটনেস কিন্তু মানে অন্যরকম। হ্যাঁ, এই কারণে আমরা হচ্ছে এটাকে ম্যারাথন আমরা হচ্ছে আয়োজন করেছি। এটা প্যাকেট করা আমাদের গাজীপুর হাফ ম্যারাথন, এটা হচ্ছে 2021। ঠিক আছে, আশা করছি যে আমরা প্রতি বছরই এই শুনছিলেন যে এই যে আয়োজকরা জানাচ্ছেন যে স্বাস্থ্য সচেতনতা এবং মানুষকে যে গাজীপুরে অনুষ্ঠিত হাফ ম্যারাথনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাজিবুল হাসান। একসময় যেসব ক্লাব থেকে দামি নামি খেলোয়াড় তৈরি হতো সেই ক্লাবগুলো এখন জরাজীর্ণ, এমনকি বকেয়া শোধ করতে না পারার দায়ে লিজও বাতিল হচ্ছে কোনো ক্লাবের। প্রজন্ম থেকে প্রজন্মে খেলাধুলা বিস্তারে ভূমিকা রাখা ক্লাবগুলো প্রায় বন্ধ হওয়ার উপক্রম। কারণ হিসেবে পৃষ্ঠপোষকতার অভাবকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। আতাউল হক সাগরের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট। CYSA ক্লাব 47-এ দেশভাগেরও আগে প্রতিষ্ঠিত ক্লাবটি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ অনেক কিছুরই সাক্ষী। প্রায় 80 বছরে এই ক্লাব জন্ম দিয়েছে মাঠ কাঁপানো অনেক ফুটবল খেলোয়াড়। সময়ের পরিক্রমায় ক্লাবটির এখন জীর্ণ দশা। জেলা প্রশাসনের কাছে আবেদন নিবেদন করেও রক্ষা হয়নি। ভবনটি লিজ দেয়া হয় ব্যবসায়ীদের হাতে। এই ক্লাবের কিছুটা ডিউজ পড়েছে, আমি আবেদনও করেছিলাম। আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি 35,000 টাকা জমাও দিয়েছি। শুনতে পেলাম যে ওই টাকাটা নাকি জমা দেয়নি। এটার জন্য রেসপন্সিবিলিটি আমি না, রেসপন্সিবিলিটি তার ডিপার্টমেন্ট হতে পারে। ক্লাবের লিস্ট ক্যান্সেল করে আরেকজনের নামে দেওয়াটা এটা সমীচীন হয়েছে বলে আমি মনে করি না। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা বয়সে বেশ পুরনো ইউএনও ক্লাবটিরও এখন একই দশা। পৃষ্ঠপোষকতার অভাবে পরিত্যক্ত টেলিফোন ভবনে চলে কিশলয় ক্রীড়াচক্র। 11 স্টার ক্লাবের দরজাও খোলে না নিয়মিত। খেলাধুলায় এক সময়ের সমৃদ্ধ জনপদ গাইবান্ধায় ক্রমেই ঝিমিয়ে পড়ছে ক্রীড়াঙ্গন। এত পুরাতন একটা সংগঠনকে যদি ক্লাব ঘর, তাদের অফিস ঘর, এটাকেও যদি লিজ বাতিল করে দেয়া হয় তাহলে আশার আলোগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছে বলে আমি মনে করি। ক্রীড়া সংস্থা যারা রয়েছেন তাদের এই বিষয়টাকে গুরুত্ব দিয়ে দেখা উচিত যে এই ক্লাবগুলো কিভাবে প্যাট্রোনাইজ করলে এই ক্লাবগুলো আবার পুনরুদ্যমে তাদের কাজ করতে পারে। পৃষ্ঠপোষকতার অভাবে ধুঁকতে থাকা ক্লাবের লিজ বাতিলের কারণ বকেয়া পরিশোধ না করা, জানালেন জেলা প্রশাসক। আমাদের লিজ মানে খুবই কম, তাই লিজ মানে পরিশোধ করতে হবে, আর এটা অ্যাক্টিভ থাকতে হবে। অ্যাক্টিভ নয় আসলে, এই জন্য বোধহয় সমস্যা হয়েছে। তো যদি এটা অ্যাক্টিভ হয়, এটা যদি আমাদের আবেদন আবার করে, তাহলে আমরা আবার তাদের এই যে টাকাটা ছিল সে টাকাটা দিলে আমরা আবার তাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র গাইবান্ধা পৌরসভাতেই নিবন্ধিত ক্লাবের সংখ্যা 32টি। এসব ক্লাবের ব্যানারে বিভিন্ন খেলাধুলায় ছেলেমেয়েরা অংশ নিলেও বছরের বেশিরভাগ সময়ে কার্যক্রম নেই ক্লাবগুলোর। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ভোরের সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। ধীর গতিতে এগুচ্ছে শীতলক্ষ্যা নদীর তীর রক্ষা প্রকল্প। জমি দখলমুক্ত না করেই বসছে পিলার, পাল্লা দিয়ে গড়ে উঠছে অবৈধ স্থাপনাও, খতিয়ে দেখবে মন্ত্রণালয়। রোহিঙ্গা স্থানান্তর শুরু হয়, বিদেশি সংস্থার কর্মকর্তাদের জন্য ভাষাঞ্চলে 5 তারকা মানের ভবন নির্মাণের উদ্যোগ। থাকছে সব সুযোগ সুবিধা, কাজ শুরু চলতি বছরেই। এবং বাইডেন প্রশাসনের প্রথম বাংলাদেশি হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্বে জাইন সিদ্দিক। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ওয়াশিংটন ডিসিতে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনী। এই ছিল ভোরের সময়ে, সঙ্গে থাকুন সময়ের।